Okay, welcome again class. So we hope এবার আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন এবং যা কিছু আছে। ফাইন, আমি আরেকবার কমেন্ট বক্সটা একটু দেখে নেই যে সবাই দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আমি এবার দেখতেছি যে দেখা যাচ্ছে। হ্যাঁ, everything is clear right here. ওকে, সো শুধু আমাকে দেখতে পাচ্ছেন না, একজন বলে পাঠাইছেন, তাই না? আচ্ছা আচ্ছা, আমাকেও দেখার ব্যবস্থা করতেছি আমি, নো প্রবলেম অ্যাট অল। আপনারা একটু ওয়েট করেন জাস্ট, হ্যাঁ, তাহলে আমাকেও দেখতে পাবেন ইনশাল্লাহ। ওকে ফাইন, সো এবার রাসেল রানা লিখে পাঠাইছেন ইয়েস স্যার, নাও ওকে, আই ক্যান সি দি স্ক্রিন নাও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টিকিং টু দি ভিডিও। Right, so what we are going to do, please have some idea about our today's main attraction, that is called Cambridge 15. So here is a reading passage from Cambridge 15. এই রিডিং প্যাসেজটার ভেতরে আপনারা একটু খেয়াল করে দেখেন যে এখানে রিডিং প্যাসেজ 1 এটা। হ্যাঁ, তাহলে রিডিং প্যাসেজ 1-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে নাটম্যাগ। রিডিং প্যাসেজটার আপনারা একটু টাইটেল দেখেন, টাইটেলের মধ্যে লেখা আছে নাটম্যাগ আ ভ্যালুয়েবল স্পাইস। তাহলে নাটম্যাগ আ ভ্যালুয়েবল স্পাইস, আপনারা এমনিতে নাটম্যাগ মনে হয় চিনেন নাকি? নাটম্যাগ সম্পর্কে কারো কোনো কি আইডিয়া আছে? থাকলে কাইন্ডলি আমাকে একটু শেয়ার করেন। হ্যাঁ, তাহলে নাটম্যাগ মানে হচ্ছে জয়ফল, আমরা বাংলায় যেটাকে জয়ফল বলি। এটা এক প্রকারের এটা মশলা। হ্যাঁ, এই মশলাটা ব্যবহৃত হয় আপনার বিভিন্ন প্রকারের রান্নার জন্য। তো কি এইটা আমরা দেখব, বাট বিফোর দিস ইটস ইম্পর্টেন্ট যে আমি আপনাদের কমেন্টগুলো এখান থেকে দেখি যে কে কী বলতেছেন। ফাইন, থ্যাংক ইউ। তাহলে এটার ভেতরে আপনারা একটু খুঁজে দেখেন যে বলা হচ্ছে নাটম্যাগ আ ভ্যালুয়েবল স্পাইস, একটি মূল্যবান স্পাইস মানে মশলা। নাটম্যাগ একটা মূল্যবান মশলা। তাহলে এটা এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের রিডিং প্যাসেজ, যে এই রিডিং প্যাসেজটার প্রথম 4টা প্যারা, ফার্স্ট পেজ। হ্যাঁ, তো ফার্স্ট পেজ এইটা হলে এই হচ্ছে তার সেকেন্ড অংশটা। আমরা এই দেখি তার সেকেন্ড অংশ। তাহলে সেকেন্ড অংশের মধ্যে আপনারা একটু খেয়াল করলে দেখতে পান যে এখানে দি ব্যান্ডা, এর নিচে সামথিং 19 অফ 147 লেখা, এর নিচে অ্যাকচুয়ালি ছিল পলিসি। হ্যাঁ, আমি আরেকবার আপনাদেরকে ক্লারিফাই করে দিচ্ছি যে এটার নাম হচ্ছে পলিসি। ফাইন, তো এখানের ভেতর থেকে আমরা কোয়েশ্চেন দেখি যে কোন প্রকারের কোয়েশ্চেন এইটার ভেতরে আসলো। এইখানে দেখা যাচ্ছে টেস্ট 1-এ কোয়েশ্চেন নাম্বার 1 to 4 এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন, এবং আমাদেরকে এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে 1 ওয়ার্ড অনলি, অর্থাৎ কেবল এক ওয়ার্ড দিয়েই আমরা যাতে উত্তর করি। আচ্ছা, তো একটু ইনস্ট্রাকশন দেখেন, রাইট ইউর অ্যান্সার্স ইন বক্সেস 1 to 4। তাহলে 1 থেকে নিয়ে 4 নাম্বার বাক্সের ভেতরে আপনার অ্যান্সার শিটের ভেতরে আপনার উত্তরটা লিখে ফেলবেন। তো আমরা কি করব, যখন আমরা একটা রিডিং প্যাসেজের ভেতরে এইভাবে করে প্রশ্ন পাই, আমাদের প্রথম কাজ হচ্ছে কোয়েশ্চেনের ভেতর থেকে কিছু ওয়ার্ড নেওয়া, যেগুলোকে আমরা বলি কিওয়ার্ড, এবং এই ওয়ার্ডগুলোকে খুঁজে আমরা আসলে প্যাসেজ থেকে উত্তর বের করি। হ্যাঁ, তো আমি আপনাদের এখানে একটা ছোট এক্সাম্পল দেখাই যে কিভাবে আমরা কিওয়ার্ড নিব। ফাইন, লেটস সি দিস আইটেম। তাহলে এখান থেকে কিওয়ার্ড নেওয়ার এক্সারসাইজটা আমরা একটু দেখি। তাহলে আপনারা দেখেন যে প্রথম প্রশ্নের মধ্যে টাইটেলের মধ্যে বলা আছে দি নাটম্যাগ ট্রি অ্যান্ড ফ্রুট। হ্যাঁ, টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সব সময়, অলওয়েজ আপনি টাইটেলের দিকে মনোযোগ দিবেন। তাহলে টাইটেল বলতেছে দি নাটম্যাগ ট্রি অ্যান্ড ফ্রুট, তাহলে জয়ফল গাছটা এবং ফ্রুটটা।
এবার আমরা নিচে প্রশ্নের মধ্যে চলে আসি। তাহলে প্রশ্নের মধ্যে আপনার টাইটেলে যেই ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোকে প্রশ্নে কিওয়ার্ড হিসাবে নেওয়া যাবে না। আমি আবার বলতেছি, টাইটেলে যেই ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোকে প্রশ্নের মধ্যে আমরা কিওয়ার্ড হিসাবে নিতে পারবো না। তাহলে আমরা এখানে কে কিওয়ার্ড হিসাবে নেই, মনে করেন এখানে লিভস লেখা, দি লিভস অফ ট্রি, তাহলে লিভস মানে পাতাগুলো, অফ ট্রি, দেখেন ট্রি এখানে আছে এই জন্য আমরা বাদ দিয়ে দিলাম। ইন ড্যাশ ইন শেপ, তাহলে শেপ অর্থ হচ্ছে তার আকৃতি। তাহলে আমাদের এখানে কি জানতে চাওয়া হচ্ছে, দি লিভস অফ দি ট্রি আর, অর্থাৎ গাছের পাতাগুলো হলো ড্যাশ শেপ, তাহলে গাছের পাতাগুলো কোন শেপের। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ইন টার্মস অফ আইএলটিএস রিডিং দ্যাট উই থিঙ্ক বিফোর গোয়িং টু দি রিডিং প্যাসেজ। আমরা প্রথমে যাতে একটু চিন্তা করে নেই যে কি বসতে পারে এই জায়গায়, হ্যাঁ, তাহলে পাতার শেপ বসতে পারে, তাহলে শেপ কত ধরনের হতে পারে। এমনিতে ধরেন আমরা বলি যে কোনোটা গোলাকার, এটা শেপ, আবার কোনোটা ধরেন চতুষ্কোণ, আবার কোনোটা আমরা ডিম্বাকার বললাম, আবার কোনোটা আমরা বেলনাকার বললাম, হ্যাঁ, তাহলে এই ধরনের বিভিন্ন শেপ হতে পারে। আপনারা কি ইংরেজিতে কেউ একটা দুইটা ওয়ার্ড লিখবেন কমেন্ট বক্সের মধ্যে যে কি শেপ হতে পারে, তখন আমাদের ব্রেইনস্টর্মিং হয়ে যাবে, এন্ড ব্রেইনস্টর্মিং ইজ প্রিটি ইম্পর্ট্যান্ট ইন টার্মস অফ অ্যান্সারিং আইএলটিএস রিডিং কোয়েশ্চেন। তো আমি একটু অপেক্ষা করতেছি আপনাদের জন্য, এবং আমি দেখি কেউ কমেন্ট বক্সের মধ্যে কিছু লিখে পাঠান কিনা, যে কোনো শেপ আপনাদের মাথায় আসতেছে কিনা। ফাইন, তো এখানে দেখা যায় অনেকেই লিখতেছেন যে ওয়াচিং, তারপরে ওকে, আই এম ওয়েটিং ফর দোজ শেপ রেসপন্স। তাহলে কি শেপ হতে পারে, ওই ধরনের রেসপন্স। আচ্ছা, তাহলে শেপ হতে পারে, খেয়াল করেন যে একটা শেপ হতে পারে আপনার স্কোয়ার শেপ, একটা হতে পারে রেক্ট্যাঙ্গুলার, একটা হতে পারে মনে করেন ওভাল, একটা হতে পারে সিলিন্ডার শেপ, হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল, এই ধরনের শেপ। ফাইন, তাহলে এখানে আমরা কিওয়ার্ড নিয়ে নিলাম। লেটস গো টু দি সেকেন্ড কোয়েশ্চেন। বলা হচ্ছে দি ড্যাশ সারাউন্ডেড দি ফ্রুট, তাহলে দি ড্যাশ সারাউন্ডেড দি ফ্রুট, সারাউন্ড এই জায়গা থেকে দেখেন, ওকে আমি ফ্রুটকে এই জায়গা থেকে আউট করে দেই, কেবল আমি সারাউন্ডকে কিওয়ার্ড হিসাবে নেই। সারাউন্ড অর্থ চারদিক দিয়ে ঘিরে থাকা। ফাইন, তাহলে দি ড্যাশ মনে করেন দি এক্স, এটা সারাউন্ডস দি ফ্রুট, এটা ফ্রুটের চারদিকে ঘিরে থাকে। অ্যান্ড ব্রেকস ওপেন, ব্রেকস ওপেন মানে ভেঙে বের হয়ে যায়, তাহলে এটা চারদিকে ঘিরে থাকে প্রথম কথা, তারপরে হচ্ছে সে ভেঙে বের হয়ে যায়। when the fruit is ripe, যখন ফ্রুটটা কি থাকে, রাইপ মানে হচ্ছে পাকা। ফাইন, তাহলে এই কোয়েশ্চেনের মধ্যে এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। ফাইন, থার্ড কোয়েশ্চেনে আমরা যাই। তাহলে দি ড্যাশ ইজ ইউজড টু প্রডিউস দি স্পাইস নাটম্যাগ। আচ্ছা দেখেন, ড্যাশ ইজ ইউজড, তাহলে কোনটাকে ব্যবহার করা হয়, কিছু একটাকে ব্যবহার করা হয়, তাহলে কিসের জন্য, কিছু একটা প্রডিউস করার জন্য। তাহলে কি প্রডিউস করার জন্য, দেখেন স্পাইস নাটম্যাগ প্রডিউস করার জন্য। সো এই জায়গা থেকে দেখেন এই টাইটেলের মধ্যে আমাদের নাটম্যাগ আছে, ট্রি আছে, ফ্রুট আছে, এখানে স্পাইস নাই, তাহলে আমি স্পাইসকে আন্ডারলাইন করলাম, আমি নিলাম ড্যাশ হচ্ছে ইজ ইউজ টু প্রডিউস আর স্পাইস নাটম্যাগ। ফাইন, তাহলে এবার চতুর্থ কোয়েশ্চেনে যাওয়া যাক। দি কভারিং নোন অ্যাজ দি আরিল, খেয়াল করেন যে কভারিং অর্থ তার আচ্ছাদন, আচ্ছাদন মানে আমরা বোঝাচ্ছি তার চারদিকে যা দ্বারা তাকে আবৃত করে রাখা হয় তাকেই আমরা আচ্ছাদন বলি। হ্যাঁ, সো আমরা কভারিং এর নিচে আন্ডারলাইন করলাম নোন অ্যাজ দি আরিল, যেটা আরিল নামে পরিচিত, তাহলে আরিলের নিচে আন্ডারলাইন করলাম, সে আমাদের কিওয়ার্ড। টু প্রডিউস, তাহলে কিছু একটা প্রডিউস করতে, হ্যাঁ, তাহলে কোন জিনিসটাকে প্রডিউস করতে, এইটাই হচ্ছে আমরা বের করব। ফাইন, তাহলে দেখেন আমাদের বের করতে হবে টু প্রডিউস, হ্যাঁ এইটা, বাট আচ্ছা আমি এটাকে কালার বদলাইয়া দেই, এই জায়গা থেকে মনে করেন এটাকে আমি ব্ল্যাক কালার করলাম, যে কি প্রডিউস করতে হবে এটা আমরা বের করব, কিন্তু আমাদের কিওয়ার্ড হচ্ছে এই মুহূর্তে যে কভারিং আর আরিল, দ্যাটস ইট। সো নেক্সট কোয়েশ্চেন দেখেন, এটার মধ্যে কোনো একটা এক্সপ্রেশন কিন্তু তার মধ্যে কোনো প্রশ্ন নাই। দি ট্রি হ্যাজ ইয়েলো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুট, তাহলে ওই গাছটার আছে আপনার হলুদ রঙের ফুল এবং ফ্রুট, হ্যাঁ, তার ফল আর কি। তাহলে চলেন আমরা এই যদি আমাদের কিওয়ার্ড হয়ে থাকে, আমরা এবার প্যাসেজের মধ্যে যাই। তো এখন আমি যেহেতু অনেকেরই এখান থেকে দেখতে পাচ্ছি অনেকে লিখে পাঠাইছেন ওভাল, কিউবিক, ট্রায়াঙ্গল, রাউন্ড, এরপরে
আরেকজন লিখে পাঠাইছেন মাহফুজ সেলিম, ওকে, হোপফুলি মাহফুজ সেলিম একটা শেপ না। আচ্ছা আচ্ছা, উনি মনে হয় ওনার কোনো বন্ধুকে ইনভাইট করছেন। ফাইন, তাহলে চলেন আমরা কোয়েশ্চেনের মধ্যে যাই। কোয়েশ্চেনের মধ্যে যে দেখি যে আসলে কি হচ্ছে। আমি একটা এক্সাম্পল এই জায়গা থেকে নিয়ে আসি। Let's consider. Okay, here is the question. ওকে, কোয়েশ্চেনটার ভেতরে আপনারা যা দেখতে পান, এখানের ভেতরে দেখেন যে আমরা প্রথমে যে এখান থেকে যে কিওয়ার্ডটা পাইছি এই কিওয়ার্ডটাকে খুঁজে বের করব। আচ্ছা, আমি মাঝখানে একটা ক্লু বলে দিই আপনাদের। এই ধরনের ফিল ইন দি ব্ল্যাঙ্ক যেগুলো কোয়েশ্চেন আছে তারা সিকোয়েন্সিয়াল হয়, অর্থাৎ ধারাবাহিক আকারে তাদেরকে আমরা খুঁজে পাবো। অর্থাৎ 1 নাম্বার কোয়েশ্চেনের পরে পাবেন 2 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার প্যাসেজের মধ্যে, তারপরে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার, এইভাবে করে আসবে। হ্যাঁ, তাহলে চলেন আমরা প্যাসেজ একটু দেখি। খেয়াল করেন যে আমাদের এই লিভস আর শেপ আমাদের ছিল যে পাতাগুলো কোন শেপের, এটা আমরা বের করব। হ্যাঁ, ফাইন, লেটস ফাইন্ড আউট পাতাগুলো কোন শেপের। আচ্ছা, তাহলে এখান থেকে যা দেখা যায় যে আমরা এখান থেকে লিভস ছিল একটা কিওয়ার্ড আর শেপ ছিল কিওয়ার্ড। তাহলে আমরা প্রথম যে সেন্টেন্স আছে, প্রথম সেন্টেন্স থেকে আমরা খোঁজা শুরু করব যে কোথায় আমরা এখান থেকে লিভস পাই এবং কোথায় আমরা এই জায়গায় শেপ পাই। কারণ আমরা কিওয়ার্ড হিসাবে চুজ করছিলাম, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে কিওয়ার্ড হিসাবে আমরা চুজ করছিলাম কাকে, এই যে লিভসকে আর শেপকে। দ্যাটস ওয়াই আমরা এইটার মধ্যে যাচ্ছি। ওকে, প্রথম সেন্টেন্স দেখেন, লিভস বা এখানে শেপ বলে কিছু পান কিনা। দ্বিতীয় লাইন, লিভস, এখানে কিছু আমরা পাই নাই। আচ্ছা, শেপ কিছু আমরা পাই নাই। এই যে বেল শেপড, এই যে এখানে একটা শেপটা আমরা পাইছি। ফাইন, দেন এইখানে আবার এই যে ওভাল লিভস, এখানে আবার আমরা লিভস কিছু একটা পাইছি। ফাইন, তাহলে যেই সেন্টেন্সে আমরা পেলাম এই সেন্টেন্সটাকে একটু পড়া দরকার। হ্যাঁ, তো এটাকে কিভাবে আমরা পড়তেছি দেখেন, এখানে বলা হচ্ছে দি ট্রি ইজ থিকলি ব্যালেন্সড। ওকে, আমি আরও একটা উইন্ডো থেকে আপনাদের দেখাই, তখন আপনাদের দেখতে ইজিয়ার হবে। Let's take this one. আচ্ছা, তাহলে আমাদেরকে বলা হচ্ছে এই সেন্টেন্সটা দেখেন, এইখান থেকেই আমরা পড়া স্টার্ট করলাম। এই সেন্টেন্স থেকে, the tree is thickly balanced with dense foliage of tough dark green oval leaves and produces small yellow bell-shaped flowers and pale yellow pear-shaped fruits. তাহলে কি বলা হচ্ছে, the tree is thickly branched. ফাইন, তাহলে গাছটা থিকলি মানে গাঢ় মোটাভাবে, ব্রাঞ্চড, ব্রাঞ্চ অর্থ তার ডালপালা, তাহলে গাছটার ডালপালা হচ্ছে মোটা মোটা। উইথ ড্যান্স ফলিয়েজ, তাহলে এরপরে ড্যান্স, ড্যান্স অর্থ হচ্ছে গভীর। হ্যাঁ, সো এখান থেকে তার কি থাকে, ড্যান্স ফলিয়েজ, ফলিয়েজ অর্থ আস্তরণ, তাহলে তার গভীর আস্তরণ থাকে। অফ টাফ, টাফ মানে কঠিন। ডার্ক গ্রিন ওভাল লিভস, তাহলে দেখেন যে ডার্ক গ্রিন ওভাল লিভস, এই যে এই জায়গার ভেতরে আমরা লিভস পাইছি, তাহলে লিভসের বৈশিষ্ট্য, যখন আমরা কোনো কিছু তার নাম পাই তার বৈশিষ্ট্যগুলো কিন্তু তার পূর্বে বসে। হ্যাঁ, তাহলে তার বৈশিষ্ট্য দেখেন, এখানে একটা বৈশিষ্ট্য আমরা পাচ্ছি হচ্ছে ওভাল। তাহলে এটা কি স্কোয়ার শেপের ছিল না ওভাল শেপের ছিল লিভসগুলো। এরপরে তার কালার দেখেন, তার কালার হচ্ছে ডার্ক গ্রিন, তাহলে ডার্ক গ্রিন মানে গাঢ় সবুজ। তাহলে এখানে বলতেছে ওই লিভসটার কালার, এই জায়গায় লিভসটার কালার। হ্যাঁ, আর এই জায়গায় বলতেছে হচ্ছে লিভগুলোর তার শেপ। কারেক্ট, সো দ্যাটস দি থিং উই ওয়ার সার্চিং ফর। তাহলে আমরা পেয়ে গেছি যে এখানের ভেতরে আমাদেরকে ও লিভগুলো কোন শেপের বলা হচ্ছে, লিভগুলো তাহলে আমরা পেয়ে গেছি এই জায়গা থেকে ওভাল শেপের। কারেক্ট। আচ্ছা, তাহলে এবার আমরা চলেন উত্তর করি। উত্তরের মধ্যে যাওয়া যাক। আমাদের এই যে এখানে ছিল, সো লেটস পুট আপ সামথিং হিয়ার। আমরা শেপ পেয়ে গেছি, শেপটা আমরা বলতেছি ওভাল, OVAL। খেয়াল করবেন যখন আপনি উত্তর লিখেন, খুবই ইম্পর্ট্যান্ট এইটা যে আপনি বানান দেখে লিখবেন। হ্যাঁ, প্যাসেজে দেখে বানান লিখবেন। ফাইন, সো ফার্স্ট ওয়ানের কোয়েশ্চেন এখানে সেট করে দিলাম আমরা ওভাল। সেকেন্ড ওয়ান দেখেন, এইবার কিওয়ার্ড ছিল আমাদের সারাউন্ডেড, সারাউন্ডস, আর তারপরে ব্রেকস ওপেন। তাহলে কিছু একটা সে চারদিকে ঘিরে রাখে। কে
ফ্রুটকে চারদিকে ঘিরে রাখে। মনে করেন এইখানে আমরা এক্স বসাইলাম, এক্স সারাউন্ডস দি ফ্রুট, অর্থাৎ এক্স চারদিকে ঘিরে রাখে ফ্রুটটাকে এবং ভেঙে বের হয়ে যায় যখন ফ্রুটটা হয় রাইপ, অর্থাৎ তার পাকা হয়। সো আমরা সারাউন্ডস খুঁজি, ব্রেকস ওপেন খুঁজি, রাইপ খুঁজি। হ্যাঁ, তাহলে মাথায় নিলাম আমরা সারাউন্ডস, ব্রেকস ওপেন অ্যান্ড রাইপ। লেটস সি হোয়াট হ্যাপেন্স। তাহলে এবার সার্চিংয়ের কাজটাই আমি আপনাদেরকে হেল্প করব, বাট আপনারা একটু দেখেন তো কোথাও আপনারা এটা পান কিনা। সারাউন্ডস, ব্রেকস ওপেন, রাইপ, এই যে এইখানে প্রথম সেন্টেন্স আমাদের শেষ হয়েছে, এইখানে যেটা অ্যান্সার পাইলাম তারপরে কিন্তু দ্বিতীয় সেন্টেন্সের অ্যান্সার থাকবে। হ্যাঁ, সো একটু খুঁজে দেখেন যে কোথায় আপনারা সারাউন্ডস, ব্রেকস ওপেন এবং রাইপ পান। লেটস সি, আমি আপনাদের একটু টাইম অ্যালট করি। আমাদের সেন্টেন্সটা শেষ হয়েছিল এই জায়গার মধ্যে। হ্যাঁ, সো এই জায়গার মধ্যে, তাইলে এর ঠিক পরে আপনারা একটু পরে দেখেন যে আপনারা সারাউন্ডস, রাইপ, ব্রেক ওপেন এই ধরনের কিছু পান কিনা। ফাইন, তাইলে এখান থেকে একজন লিখে পাঠাইছেন যে ফ্ল্যাশি হাস্ক। ওকে, লেটস সি হোয়াট হ্যাপেন্স। তাহলে সেকেন্ড সেন্টেন্স আমরা খুঁজতেছিলাম, দেখেন সারাউন্ডস, ব্রেকস ওপেন আর এইখান থেকে রাইপ। আমরা একটু খুঁজে দেখি। দি ফ্রুট ইজ এনকেজড ইন আ ফ্ল্যাশি হাস্ক। দি ফ্রুট ইজ এনকেজড, তাহলে ফ্রুটটা, এনকেজ অর্থ আবৃত থাকা। হ্যাঁ, তাহলে কোনো ওয়ার্ডের যদি আপনারা অর্থ না জানেন তাহলে লিখে ফেলবেন সাথে সাথে। দি ফ্রুট ইজ এনকেজড ইন এ ফ্ল্যাশি হাস্ক, অর্থাৎ ফ্রুটটা আবৃত থাকে একটা ফ্ল্যাশি, ফ্ল্যাশি মানে মাংসওয়ালা, অর্থাৎ আপনার এটা থিক আর কি, ওই যে চওড়া মোটা হাস্ক। হাস্ক এটা বাংলা হচ্ছে তোষ, ওই যে ধানের তোষ থাকে না, এইভাবে। তাহলে ফ্রুটটা আবৃত থাকে একটা মোটা তোষের মধ্যে। আচ্ছা, এরপরে দেখি ওয়েন দি ফ্রুট ইজ রাইপ। এই যে আমরা কিওয়ার্ড পেয়ে গেছি, আমরা কিন্তু কিওয়ার্ড খুঁজতেছিলাম রাইপকে। আপনারা খেয়াল করে দেখেন যে এখানে আমাদের ছিল সারাউন্ডস, ব্রেকস ওপেন আর রাইপ। তাহলে আমরা এখানের ভেতরে দেখলাম যে ওয়েন দি ফ্রুট ইজ রাইপ, যখন ফ্রুটটা এই জায়গায় আপনার পাকে, দিস হাস্ক স্প্লিটস ইন্টু টু হাফস। তাহলে এই হাস্কটা অর্থাৎ এই তোষটা স্প্লিটস ইন্টু টু হাফস, এটা ভেঙে দুই অংশ হয়ে যায়। তাহলে ভেঙে দুই অংশ হয়ে যায়, এটা দেখেন কিসের সমান আমাদের ছিল, এখানে আমাদের কিওয়ার্ডের মধ্যে কিন্তু ছিল যে ব্রেকস ওপেন। হ্যাঁ, খেয়াল করে দেখেন যে এখানে কিওয়ার্ডের মধ্যে আমাদের বলা হচ্ছে ব্রেকস ওপেন। তাহলে এই যে ব্রেকস ওপেন ভেঙে বের হয়ে যায়, এই ঘটনাটাকে আমাদের ওইখানে কিভাবে বলা হচ্ছে, এই জায়গার ভেতরে বলা হচ্ছে যে সে স্প্লিটস ইন্টু টু হাফস অ্যালং আ রিজ। তাইলে একটা রিজ, অ্যালং মানে বরাবর, সোজাসুজি। হ্যাঁ, তাহলে রানিং দি লেংথ অফ দি ফ্রুট, তাহলে অ্যালং আর রিজ, রিজ অর্থ ছেঁড়া, অর্থাৎ ফাটল, একটা ফাটলের মধ্য দিয়ে। অ্যালং আর রিজ রানিং দি লেংথ অফ দি ফ্রুট, অর্থাৎ ফ্রুটটার দৈর্ঘ্য বরাবর। কারেক্ট। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এখান থেকে ফ্রুটটা আবৃত থাকে। আমাদের মূল কথা ছিল ফ্রুটটা কিসে আবৃত থাকে। আপনারা এই প্রশ্নের মধ্যে আবার দেখেন, দি ড্যাশ সারাউন্ডস দি ফ্রুট। তাহলে কোন জিনিসটা ফ্রুটকে সারাউন্ড করে, মানে চারদিকে সে ঘিরে রাখে। তাহলে আমরা কোন জিনিসটা ঘিরে রাখে তার উত্তর করতে যে এইটা পাইলাম, দি ফ্রুট ইজ এনকেজড ইন ফ্ল্যাশি হাস্ক। তাহলে ফ্রুটটা এনকেজড ইন, এই এনকেজড ইনকেই আমাদেরকে বলা হয়েছিল এই জায়গায় যে সে সারাউন্ডস। হ্যাঁ, তাহলে আমি এই জায়গার মধ্যে একটু ক্লু আপনাদেরকে দিয়ে দেই। এটা দ্বারা আমাদেরকে বলে হচ্ছিল SURROUNDS, সারাউন্ডস। ফাইন, আমরা আইডিয়া পেলাম। তাহলে সে কিসে, ফ্রুটটা সারাউন্ডেড থাকে কিসের মাধ্যমে, একটা ফ্ল্যাশি হাস্কের মাধ্যমে। তো ফ্ল্যাশি হাস্ক এইটা আবার কি, এখন দেখেন আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল কিন্তু এক ওয়ার্ডের মধ্যে নেওয়ার জন্য। তাহলে ফ্ল্যাশি যদি আমরা মোটা বলি আর হাস্ক মানে তুষ, তাহলে মোটা তুষ, তাহলে মোটা তুষ দিয়ে আমরা দুই ওয়ার্ড নিতে পারছি না, তাহলে আমরা এক ওয়ার্ড নিলাম, যে এক ওয়ার্ড এটা হচ্ছে হাস্ক। তাহলে এটা হাস্ক বা তুষ দিয়ে আবৃত থাকে। হ্যাঁ, ফাইন, একজন আমাকে হাস্ক বলছিলেন, এক্সিলেন্ট। আচ্ছা, তাহলে আমরা দেখেন প্রশ্নের মধ্যে ফ্ল্যাশি হাস্ক আমরা কেন নিতে পারছি না, বিকজ প্রশ্নের মধ্যে আমাদেরকে বলতেছিল এক ওয়ার্ডে। এই যে ইনস্ট্রাকশনের মধ্যে আপনারা খেয়াল করে দেখেন যে ইনস্ট্রাকশন বলতেছিল আমাদেরকে ওয়ান ওয়ার্ড অনলি।
here we can see যে one word only, that's why we cannot take this item. আমরা তাহলে এখানে ফ্লাশি হাস্ক নিয়ে না নিয়ে আমরা নিলাম হচ্ছে কেবল হাস্ক, that's it, it is husk husk. ফাইন, তাহলে তাকে আমি এখানে প্লেস করে দিলাম। এবার চলেন আমরা পরের কোয়েশ্চেন দেখি। পরের কোয়েশ্চেনের মধ্যে আমাদের কিওয়ার্ড ছিল দি ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস দি স্পাইস নাটম্যাগ। তাহলে কোনটা ব্যবহৃত হয় কি প্রডিউস করতে জানি? স্পাইস নাটম্যাগ তৈরি করতে। আচ্ছা, আর এরপরেটাও আমরা একটু দেখে যাই। দেখেন এখানে কভারিং আর আরিল এগুলো ছিল। স্পাইস নাটম্যাগ, কভারিং, আরিল। আগের কোয়েশ্চেনে আমরা নিচের দিকে খুঁজতে থাকবো। লেটস সি। দেখেন আমরা স্পাইস নাটম্যাগ কভারিং আরিল পাই কিনা। এখানে fruit inside a purple brown shiny seed 2 to 3 cm long by about 2 cm across। আচ্ছা, কি বলা হচ্ছে? inside a purple brown shiny seed, তাহলে একটা পার্পল ব্রাউন রঙের শাইনি মানে যেটা চকচক করে এই ধরনের একটা বিচি, হ্যাঁ, তাহলে এই ধরনের একটা বিচির ভেতরে 2 to 3 সেন্টিমিটার লং। দেখেন সিডের পরে কমা দেয়, আর মানে সিডটার বিচিটার এবার বর্ণনা আসতেছে। তাহলে ওই বিচিটা 2 to 3 সেন্টিমিটার লং বাই অ্যাবাউট 2 সেন্টিমিটার অ্যাক্রস। তাহলে অ্যাক্রস মানে চওড়া, তাহলে এটা আবার তার চওড়া হচ্ছে 2 সেন্টিমিটার। ওকে, সারাউন্ডেড বাই আ লেসি রেড অর ক্রিমসন কভারিং। তাইলে এবার কে সারাউন্ডেড? খেয়াল করেন যে এবার সিডটা সারাউন্ডিং, হ্যাঁ, আর আগে কিন্তু আমাদের কে সারাউন্ডিং ছিল? ফ্রুট, হ্যাঁ, আর এবার কে সারাউন্ডিং দেখেন সিড। ফ্রুট মানে ফল আর সিড মানে বিচি। এবার বিচিটাকে সারাউন্ড করে, অর্থাৎ বিচিটাকে চারদিকে ঘিরে রাখে বাই আ লেসি রেড অর ক্রিমসন কভারিং। তাহলে একটা লেসি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? লেসি দ্বারা বোঝাচ্ছে এটা মসৃণ এই ধরনের, লাল এবং ক্রিমসন। তাহলে ক্রিমসন মানে এক ধরনের লাল রং, ওই যে সূর্যাস্তের সময় যে রংটা হয় সূর্যের, এই রংটাকে বলা হয় হচ্ছে ওই ক্রিমসন। ফাইন, রেড অর ক্রিমসন কভারিং কল্ড অ্যান আরিল, যেটাকে ডাকা হয় আরিল নামে। দেখেন আমাদের কোয়েশ্চেনের মধ্যে কিন্তু আমরা একটার মধ্যে এইভাবে করে আরিল পাইছিলাম, এই যে নিচে 4 নম্বরে আরিল আছে। আচ্ছা, তাইলে আমরা দেখি এখানে স্পাইস নাটম্যাগ বানাতে কি ব্যবহৃত হয়। হ্যাঁ, সো লেটস হ্যাভ দি আইডিয়া। দিজ আর দি সোর্সেস অফ 2 স্পাইসেস। তাইলে এইগুলো হলো, বলা হচ্ছে এইগুলো হলো এখান থেকে সোর্সেস। তাহলে দিজ, খেয়াল করলে আপনারা দেখবেন যে দিজ মানে প্লুরাল। তাহলে দিজ প্লুরাল হলে কোনগুলো? প্রথমে একটা আমরা পাইছি সিড, তাহলে এইটা হচ্ছে আমাদের 1, আইটেম 1। ফাইন, ওকে, তাহলে সিড 2 to 3 সেন্টিমিটার লং সারাউন্ডেড বাই আ লেসি রেড অর ক্রিমসন কভারিং কল্ড আরিল। তাহলে আরিল হচ্ছে আমাদের সেকেন্ড আইটেম, 2 নম্বর। তাহলে এই দিজ আর সোর্সেস, এই সিড এবং এই আরিলটা হলো সোর্স মানে উৎপত্তি অফ 2 স্পাইসেস নাটম্যাগ অ্যান্ড মেইস। তাইলে এগুলো হচ্ছে সোর্স। কিসের সোর্স? দেখেন 2 স্পাইসেস নাটম্যাগ, অর্থাৎ নাটম্যাগ স্পাইসের, অ্যান্ড মেইস। হ্যাঁ, আচ্ছা, তাহলে কিসের? দেখেন একটার নাম 2 স্পাইসেস, 2টা স্পাইস, নাটম্যাগ এবং মেইস। ফাইন, দি ফর্মার বিং প্রডিউসড ফ্রম ড্রাইড সিড। তাহলে ফর্মার, এখানে ফর্মার বলতে কাকে বোঝানো হয়েছে? ফর্মার মানে পূর্বেরটা, হ্যাঁ, অ্যান্ড দি ল্যাটার ফ্রম আরিল। তাহলে দেখেন এর অর্থ কি? ফর্মার মানে পূর্বেরটা, বিং প্রডিউসড এটা উৎপন্ন হয় ফ্রম ড্রাইড সিড, শুকনো সিড থেকে। অর্থাৎ কোনটা? তাইলে শুকনো সিড থেকে। এখানে যে 2টা পাইছিলেন আপনার, নাটম্যাগটা হচ্ছে এই জায়গার ভেতরে আমরা কি পাইলাম? 1। ফাইন, তো এই জায়গার ভেতরে এই ফর্মারগুলো এখানে, এই আমরা সিড প্রথমটা বলা হচ্ছিল সোর্স, আর আরিল হচ্ছে আমাদের প্রথম পরেরটার সোর্স। হ্যাঁ, সো এখান থেকে দেখেন দি ফর্মার বিং প্রডিউসড ফ্রম ড্রাইড সিডস। তাহলে পূর্বেরটা উৎপন্ন হয় ড্রাইড সিড থেকে। তাহলে ড্রাইড সিড থেকে মানে শুকনো সিড থেকে। তাহলে শুকনো সিড থেকে কোনটা আমাদের প্রডিউস হয়? এই যে নাটম্যাগটা। অ্যান্ড দি ল্যাটার ফ্রম দি আরিল, এবং পরেরটা উৎপন্ন হয় হচ্ছে আরিল থেকে। কারি, সো আমরা এখান থেকে যা পাইলাম, দেখেন
তারা আমি আবার আপনাদেরকে বলি যে তারা দুইটা আইটেমের কথা আমাদেরকে বলতেছিল। প্রথম আমি আবার অর্থ করি, তখন আপনাদের বুঝতে ইজিয়ার হবে। যে দিজ আর দি সোর্সেস অফ 2 স্পাইসেস নাটম্যাগ অ্যান্ড মেইস। তাইলে এখান থেকে এগুলো হলো দুইটা স্পাইসের অর্থাৎ দুইটা মশলার সোর্স। আচ্ছা, তাহলে ফর্মার বিইং, এই দুইটা মশলার একটার নাম হচ্ছে নাটম্যাগ আর একটার নাম মেইস। দি ফর্মার বিইং প্রডিউসড ফ্রম দি ড্রাইড সিড। তাহলে পূর্বেরটা সে উৎপন্ন হয় হচ্ছে ড্রাইড সিড থেকে, এবং পরেরটা উৎপন্ন হয় অর্থাৎ মেইস উৎপন্ন হয় আরিল থেকে। অর্থাৎ আমরা ড্রাইড সিডের এর সোর্স কি পাইলাম, এই যে নাটমেগ স্পাইস, আর এখানে আরিলের সোর্স পাইলাম হচ্ছে আমরা মেইস। সো কোয়েশ্চেন, চলেন এবার কোয়েশ্চেন দেখা যাক। কোয়েশ্চেনের মধ্যে আমাদের বলতেছে তারা where's the question, here is the question. Okay, the dash is produced used to produce the spice nutmeg. তাহলে স্পাইস নাটমেগ বানাতে কোনটা ব্যবহৃত হয়? তাহলে এখানে দেখেন যে স্পাইস নাটমেগ বানাতে কোনটা ব্যবহৃত হয় বলতেছে, এই যে ওকে, এই যে আমাদের ছিল স্পাইস নাটমেগ। তাহলে স্পাইস নাটমেগ বানাতে আমাদের এই যে এখান থেকে দেখেন এই আইটেম স্পাইস নাটমেগ বানাতে আমাদের এক নাম্বারটা সিড, এটা দরকার ছিল। আর এখানে মেইসের সাথে রিলেশন হচ্ছে আমাদের, এই যে মেইসের সাথে রিলেশন হচ্ছে আমাদের আরিলের। ফাইন। সো কেন এই ধরনের জিনিস, আমি আগের এই দুইটা সেন্টেন্সকে আরেকবার পড়ি। ইনসাইড এ পার্পল ব্রাউন শাইনি সিড, তাহলে একটা পার্পল ব্রাউন চকচকে বিচির ভেতরে, সারাউন্ডেড বাই এ লেসি রেড অর ক্রিমসন কভারিং, তাহলে এইটার চারপাশে থাকে একটা লেসি লাল এবং ক্রিমসন রঙের আচ্ছাদন, যেটাকে আরিল নামে ডাকা হয়। তাহলে এই যে দুইটা আইটেম, দিজ আর দি সোর্সেস অফ 2 স্পাইসেস নাটম্যাগ অ্যান্ড মেইস, এইগুলো হলো দুইটা স্পাইস, একটা স্পাইস নাটম্যাগ আর মেইসের সোর্স। তাইলে স্পাইস নাটম্যাগের সোর্সটা আমরা পাইলাম সিড, আর মেইসের সোর্স পাইলাম হচ্ছে আমরা আরিল। সো তাইলে স্পাইস নাটম্যাগ কি দিয়ে বানানো হয়? সিড দিয়ে। ফাইন, তাহলে চলেন আমরা এখানে লিখে দেই যে স্পাইস নাটম্যাগ কি দিয়ে বানানো হচ্ছিল। সো হিয়ার ইজ দ্য থিং। ফাইন, তাহলে আমরা এখানে ইনপুট করলাম সিডকে। ঠিক আছে, এবার 4 নাম্বার দেখা যাক। এবার 4 নম্বরে বলা হচ্ছে আমাদের কভারিং নোন এজ আরিল ইজ ইউজড টু প্রডিউস। তাহলে কভারিং যেটা হচ্ছে আরিল নামে যেটা পরিচিত, ইজ ইউজ টু প্রডিউস, এটা ব্যবহৃত হয় কিছু একটা তৈরি করতে। তাইলে এই কভারিংটা কি তৈরি করতে ব্যবহৃত হয়, চলেন আমরা দেখি যে কভারিংটা ব্যবহৃত হয় কি তৈরি করতে। হ্যাঁ, তাহলে কভারিং মানেই হচ্ছে আরিল, তাহলে আরিলটা ব্যবহৃত হয় কি তৈরি করতে। সো আমি আবার বলি, আরিল ব্যবহৃত হয় কি তৈরি করতে। ওকে, তাহলে এখানে দেখেন বলতেছে দি ফর্মার বিং প্রডিউসড ফ্রম ড্রাইড সিড। আচ্ছা, তাইলে ফর্মারটা পূর্বেরটা হচ্ছে এটা প্রডিউসড হয়, উৎপন্ন হয় শুকনো বিচি থেকে, অ্যান্ড দি ল্যাটার ফ্রম আরিল, এবং শেষেরটা তৈরি হয় হচ্ছে আরিল থেকে। ফাইন, তাইলে শেষেরটা তৈরি হয় আরিল থেকে, এর মানে মেইস তৈরি হয় কই থেকে? আরিল থেকে। অর্থাৎ আরিল দিয়ে কি বানানো হয় জানি? আরিল দিয়ে বানানো হয় মেইস। হ্যাঁ, এই সেন্টেন্সটার অর্থ দেখেন, দি ফর্মার বিং প্রডিউসড ফ্রম ড্রাইড সিড, তাহলে পূর্বেরটা ব্যবহৃত হয় ওই যে স্পাইস নাটম্যাগ, এটা উৎপন্ন হয় ড্রাইড সিড থেকে, আর পরেরটা উৎপন্ন হয় হচ্ছে লেটার ফ্রম দি আরিল, পরেরটা আরিল থেকে। অর্থাৎ আরিল থেকে তাহলে কি বানানো হয়? আরিল থেকে মেইস বানানো হয়। ফাইন, তাহলে চলেন আমরা এই জায়গার ভেতরে লিখে দেই যে মেইস। লেটস ফাইন্ড আউট নাও দিস ওয়ান। দ্যাটস ইট। তাহলে আমরা প্রথম 4টার অ্যান্সার পেয়ে গেছি। এবার চলেন পরের কোয়েশ্চেনগুলো দেখা যাক। তো পরের কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন 5 to 7। দেখেন কোয়েশ্চেন 5 to 7-এ বলা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এখন ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন আসলে আমরা কিভাবে সলভ করি? এখান থেকে
আচ্ছা আচ্ছা, আমরা একজনের কাছ থেকে কমেন্ট পাচ্ছি, হাবিব বলতেছেন স্যার এখানে সিকোয়েন্স মেনটেন করলো না তো মনে হয়। আচ্ছা আচ্ছা, সিকোয়েন্স মেনটেন করলো, হ্যাঁ কীভাবে সিকোয়েন্স মেনটেন করলো চলেন আমি আর একবার দেখাই আপনাদের। বিকজ আমরা এই জায়গার ভেতরে আমরা হচ্ছে 3-এর অ্যান্সার কোথায় পাইছিলাম, এই দেখেন সিড, হ্যাঁ তাহলে এটা ছিল আমাদের 3 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার, দি থার্ড ওয়ান। ওকে, আর 4-এর অ্যান্সার আমরা কোথায় পাইছিলাম, এই যে ম্যাইস, তাহলে এইটা হচ্ছে আমাদের 4th ওয়ান, তাহলে সিকোয়েন্স তো মেনটেন করলো। আর এটা ছিল আমাদের ফার্স্ট ওয়ান, আর এটা ছিল আমাদের সেকেন্ড ওয়ানের কোয়েশ্চেন, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে চলেন আমরা ট্রু ফলস নট গিভেন দেখি। এখন কখন আমরা একটা কোয়েশ্চেনকে ট্রু বা একটা কোয়েশ্চেনকে ফলস বা একটা কোয়েশ্চেনকে নট গিভেন বলবো, আমরা কোয়েশ্চেন থেকে প্রশ্ন করব, হ্যাঁ তাইলে যেমন ধরেন আমরা প্রথম কোয়েশ্চেন থেকে আগে কিওয়ার্ড নিয়ে নেই, তারপরে আমি বলবো যে এখানে কী জিনিস। হ্যাঁ, প্রথম কোয়েশ্চেনে দেখেন একটা টাইম দেওয়া আছে মিডল এইজেস, যখনই আপনারা বড় হাতের অক্ষর পাবেন এটা ক্লিয়ার কিওয়ার্ড, একটা কিওয়ার্ড আমরা পাইলাম মিডল এইজেস। ইন দি মিডল এইজেস অর্থাৎ মধ্যযুগে, মোস্ট ইউরোপিয়ানস বড় হাতের অক্ষর, বেশিরভাগ ইউরোপিয়ান নিউ ওয়্যার নাটমেগ ওয়াজ গ্রোন, তাহলে বেশিরভাগ ইউরোপিয়ানই জানতো, তাহলে বেশিরভাগ ইউরোপিয়ানই আমরা বলতেছি জানতো ওয়্যার নাটমেগ ওয়াজ গ্রোন, কোথায় নাটমেগটা এই জায়গায় উৎপন্ন হতো, তাহলে এইগুলো আমাদের কিওয়ার্ড। সেকেন্ড টাইম, দি ভিওসি ওয়াজ দি ওয়ার্ল্ডস ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি, তাহলে ভিওসি ছিল ওয়ার্ল্ডের প্রথম, হ্যাঁ ফার্স্ট দেখেন ফার্স্ট, এটা খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড, ওয়ার্ল্ডের ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি, তাহলে এখান থেকে ট্রেডিং কোম্পানি তো আপনারা চিনেন, বাণিজ্যিক কোম্পানি। হ্যাঁ, তো আমি আর ট্রেডিং কোম্পানিকে নিলাম না, আমি ভিওসি নিলাম আর ফার্স্ট নিলাম। 7th ওয়ান দেখেন, এবার বলা হচ্ছে ফলোয়িং দি ট্রিটি অফ ব্র্যাডা, তাহলে ফলোয়িং অর্থ কি কারো জানা আছে? আমার মনে হয় আপনাদের অনেকেরই ফলোয়িং অর্থ জানা আছে। লেটস সি, কেউ কি বলবেন ফলোয়িং অর্থ? ওকে, ফলোয়িং মিন্স আফটার। ওকে, সো এটা এই যে ফলোয়িং দ্বারা আমরা বুঝাচ্ছি আফটারকে, তাহলে ফলোয়িং দি ট্রিটি অফ ব্র্যাডা, বড় হাতের অক্ষর দেখেন পেয়ে গেছি আমরা, তাহলে আফটার ট্রিটি মানে চুক্তি, তাহলে এখান থেকে ট্রিটি ব্রেডা চুক্তির পরে দি ডাচ হ্যাড কন্ট্রোল, তাহলে ডাচ বাংলা হচ্ছে ওলন্দাজ, অর্থাৎ ওই যে ডেনমার্কের নাগরিক যারা, হল্যান্ডের নাগরিক যারা, এই ডেনমার্ক মানেই হল্যান্ড, তারা ফর্মালি বলে ডেনমার্ক আর ইনফর্মালি তাদেরকে হল্যান্ড বলা হয়, তাহলে তাদের নাগরিককে বলা হয় ডাচ, যেভাবে আমরা বাংলাদেশি, ব্রিটিশ, আমেরিকান এইভাবে করে। হ্যাঁ, সো দি ডাচ হ্যাড কন্ট্রোল অফ অল দি আইল্যান্ডস, তাহলে ডাচদের ওলন্দাজদের হচ্ছে কন্ট্রোল ছিল, কিসের কন্ট্রোল ছিল? অফ অল দি আইল্যান্ডস, আইল্যান্ড মানে দ্বীপ, তাহলে সব কয়টা দ্বীপের। ওয়্যার নাটমেগ গ্রু, যেখানে নাটমেগগুলো গ্রু, খেয়াল করবেন এটা গ্রিউ না বরং এটা গ্রু। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে যেখানে নাটমেগগুলো উৎপন্ন হতো। হ্যাঁ, সো আমরা কিওয়ার্ড পেয়ে গেছি। এখন 3টা যে কোয়েশ্চেন দেয়া এখানে, এটা খুব মজার ব্যাপার। বেশিরভাগ বলতে আমি বলি আপনাদের 99% জায়গায়, 99% জায়গায় যদি এই ধরনের হয়, ইয়েস এক্সেপশন আছে, ওই জন্য আমি 100% না বলে 99% বললাম। তাহলে 99% জায়গায় যদি ট্রু ফলস কোয়েশ্চেনের 3টা হয়, তাহলে 3টার মধ্যে 3টা ভিন্ন জাতের হবে, একটা মনে করেন ট্রু, আরেকটা মনে করেন ফলস, আরেকটা মনে করেন নট গিভেন, কিন্তু আপনি জানেন না যে কোন সিকোয়েন্সে কোনটা আছে, হয়তো একেবারে শেষেরটা ট্রু, হয়তো মাঝখানেরটা ট্রু, হয়তো উপরেরটা ট্রু, কিন্তু 3 ধরনের, আর এর বেশি থাকলে তো আর তার সিকোয়েন্সিয়ালি সে আছেই, বাট 3টা হলে আপনি মাথায় রাখবেন যে 3টার মধ্যে আপনার একটা হয়তো আমাদের ট্রু থাকবে, আর একটা ফলস, আর একটা নট গিভেন। ওকে ফাইন, সো এখান থেকে আমরা এই জায়গা থেকে দেখি কি জিনিস, ফলোয়িং দি ট্রিটি অফ ব্রেডা, তাহলে ব্রেডার চুক্তির পরে দি ডাচ হ্যাড কন্ট্রোল অফ অল দি আইল্যান্ডস, তাইলে ডাচদের কন্ট্রোল ছিল সব কয়টা দ্বীপের, ওয়্যার নাটমেগ গ্রু। তো আমাদের এই মুহূর্তে কিওয়ার্ড কি ছিল জানি, এই যে ট্রিটি অফ ব্রেডা আর ডাচ আর আইল্যান্ড। হ্যাঁ, সো লেটস সি, আমরা প্যাসেজের মধ্যে যাই। তাহলে প্রথম কোয়েশ্চেনের মধ্যে দেখেন আমরা ট্রু ফলস নট গিভেনের
একসাথে দুইটা কোয়েশ্চেনের কিওয়ার্ড নিয়ে যাব। আমি আবার বলতেছি ট্রু ফলস নট গিভেনে আমরা একসাথে দুইটা কোয়েশ্চেনের কিওয়ার্ড নিয়ে যাব। তখন আমাদের যদি কোনোটা নট গিভেন থাকে সে আমাদের ফাঁকি দিতে পারবে না, না হলে নট গিভেন কোয়েশ্চেনগুলো কিন্তু একটু হতচ্ছাড়া, তারা আমাদেরকে খোঁজাতে খোঁজাতে টাইম নষ্ট করে ফেলবে। ওই জন্য আমরা দুইটা কোয়েশ্চেনের কিওয়ার্ড নিয়ে যাব। তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেনটা কি ছিল? মিডল এইজিস আর এরপরে ইউরোপিয়ানস, গ্রাউন্ড মিডল এইজেস ইউরোপিয়ানস, এরপরে ভিওসি। তাহলে চলেন আমরা প্যাসেজের মধ্যে যে দেখি যে মিডল এইজেস ইউরোপিয়ান ভিওসি কোথায়। সো হিয়ার ইজ দ্য থিং। চলেন আমরা দেখি মিডল এইজেস ইউরোপিয়ান, খুঁজতে থাকি। আমরা তো আগের পরে সব দেখে ফেলছি, পরের দিকে দেখেন। আচ্ছা, বলার দরকার যে ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেন এবং ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন এইগুলো কিন্তু সিকোয়েন্সিয়াল হয়, ধারাবাহিক হয়। অর্থাৎ 5-এর অ্যান্সার পাবেন, 5-এর পরে 6-এর অ্যান্সার, 6-এর পরে 7-এর অ্যান্সার, এইভাবে। এই যে ইউরোপিয়ান পাওয়া গেল, মিডল এইজেস পাওয়া গেল। ফাইন, আমরা এবার চলেন এটা দেখি যে প্রশ্ন কি ছিল। আপনাদের কি খেয়াল আছে প্রশ্নের মধ্যে কি আমাদের চাইছিল? হিয়ার ইজ দ্য কোয়েশ্চেন। তাহলে এইটাকে আমি সরায় ফেলি এখান থেকে, এখানে দ্যাটস দ্য থিং। তাহলে ইন দ্য মিডল এইজেস অর্থাৎ মধ্যযুগে মোস্ট ইউরোপিয়ানস নু, বেশিরভাগ ইউরোপিয়ানই জানতো ওয়ান নাটমেগ ওয়াজ গ্রোন, তাহলে কোথায় নাটমেগ উৎপন্ন হয় এটা বেশিরভাগ ইউরোপিয়ানই জানতো। তাহলে আমরা এইটাকে প্রশ্নে রূপান্তর করি। দেখেন ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেন কোয়েশ্চেন করতে হলে, অ্যান্সার করতে হলে আপনি স্টেটমেন্টটাকে প্রশ্নে রূপান্তর করবেন। তাহলে এইটা দেখেন পাস্টে আছে, তাহলে পাস্টে এইটাকে আমরা প্রশ্ন বানালাম। প্রেজেন্টে হলে ডু দিয়ে করতাম, পাস্টে হলে আমরা ডিড দিয়ে করি। তাহলে আমরা বললাম যে ফাইন, ডিড মোস্ট ইউরোপিয়ান, এই যে এইখান থেকে তাকে লাগাই দিলাম। ওকে, in the Middle Ages, did most European know where nutmeg was grown? তাইলে এখানে মধ্যযুগে কি বেশিরভাগ ইউরোপিয়ানই জানতো যে কোথায় নাটমেগ উৎপন্ন হয়? তাহলে ধরেন প্যাসেজ পড়ে আমরা পাইলাম হচ্ছে ইয়েস, সে জানতো। তাইলে যদি আপনি প্যাসেজে পড়ে এইটার উত্তর, এই কোয়েশ্চেনটার উত্তর হচ্ছে ইয়েস আসে, তখন আমরা বুঝবো এটা হচ্ছে আমাদের ট্রু। আর প্যাসেজ পড়ে যদি আমরা এখান থেকে এই যে আমরা বললাম যে ডিড হি গো টু স্কুল, আরেকজন বলতেছে ইয়েস হি ওয়েন্ট টু স্কুল, তাহলে ইয়েস উত্তর আসায় এটা ট্রু হয়ে যাবে। এবার আমরা জিজ্ঞেস করলাম ডিড হি গো টু স্কুল, তাহলে আপনি উত্তর পাইছেন নো হি ডিডন্ট গো টু স্কুল, তাহলে নো উল্টা। তাহলে নো যদি আমাদের উত্তর আসে প্যাসেজ থেকে, তখন আমরা তাকে বলবো হচ্ছে ফলস। ফাইন। আর যদি প্যাসেজ এইভাবে করে বলে যে আই ডোন্ট নো, প্যাসেজ বলে যে আমি এটা জানি না, প্যাসেজের মধ্যে এই ইনফরমেশন নাই, তাহলে আই ডি খে মানে আই ডোন্ট নো। তাহলে প্যাসেজ যদি বলে আমি এটা জানি না, অর্থাৎ এই নিয়ে তার কাছে ইনফরমেশন নাই, তখন সে হয়ে যাবে নট গিভেন। দ্যাটস ইট। তাহলে চলেন আমরা দেখি মধ্যযুগে বেশিরভাগ ইউরোপিয়ানই জানতো কিনা যে কোথায় এটা জন্মানো হয়। তো চলেন মধ্যযুগে বেশিরভাগ ইউরোপিয়ানই জানতো কিনা। সো লেটস রিড। বলা হচ্ছে নাটমেগ, তাহলে নাটমেগ ওয়াজ আ হাইলি প্রাইজড অ্যান্ড কস্টলি ইনগ্রেডিয়েন্ট। ওকে ফাইন, তাইলে প্রাইজড এইটা কি জিনিস? প্রাইজড মানে এটা বোঝায় যে উচ্চমার্গীয়, মানে যারা উপরের শ্রেণীর, অর্থাৎ সমাজের আপনার মিডল ক্লাস না আপার ক্লাস যেটা ব্যবহার করে তাকেই বলা হয়েছে প্রাইজড। হ্যাঁ, সো নাটমেগ ওয়াজ হাইলি প্রাইজড অ্যান্ড কস্টলি ইনগ্রেডিয়েন্ট, এবং এটা ছিল কস্টলি মানে তো আপনারা জানতে পাচ্ছেন যে এক্সপেন্সিভ, ব্যয়বহুল আর কি। ইনগ্রেডিয়েন্ট মানে উপাদান। ইন ইউরোপিয়ান কুইজিন। ওকে, কুইজিন এইটা কি জিনিস? কুইজিন অর্থ তার খাদ্য তালিকা, রান্নার তালিকা। তাহলে তার রান্নার তালিকার মধ্যে এটা খুবই কস্টলি ছিল ইন দ্য মিডল এইজেস। আচ্ছা, তাহলে ইউরোপিয়ানরা জানতো কিনা কোথায় গ্রো হয়, আমরা আরও পড়ি। অ্যান্ড ওয়াজ ইউজড অ্যাজ আ ফ্লেভারিং, মেডিসিনাল অ্যান্ড প্রিজারভেটিভ এজেন্ট, এবং এটা ব্যবহৃত হতো ফ্লেভারিং, দ্যাট মিনস কোনো খাবারের মধ্যে কোনো একটা স্বাদ, নতুন স্বাদ আনার জন্য, ফ্লেভার দেওয়ার জন্য। মেডিসিনাল অর্থাৎ মেডিসিন হিসাবে, অ্যান্ড প্রিজারভেটিভ এজেন্ট। তাহলে প্রিজার্ভ অর্থ সংরক্ষণ করা, তাহলে প্রিজারভেটিভ এজেন্ট অর্থাৎ সংরক্ষণকারী, এজেন্ট মানে বস্তু, তাহলে সংরক্ষণকারী একটা বস্তু হিসাবে। ওকে ফাইন, এখন আমরা পেলাম না যে তারা জানতো কিনা এটা কোথায়। চলেন আরও পড়া যাক।
থ্রু আউট দিস পিরিয়ড, তাহলে এই সময়সীমা জুড়ে, তাহলে এই সময়সীমা বলতে কোনটা? মিডল এজেস। দি অ্যারাবস ওয়ার দি এক্সক্লুসিভ ইম্পোর্টার্স অফ দি স্পাইস টু ইউরোপ, তাহলে অ্যারাবরা ছিল, তাহলে আরবীয়রা ছিল, কি ছিল? এক্সক্লুসিভ ইম্পোর্টার্স। তাহলে এক্সক্লুসিভ মানে বিশেষ, তাহলে আরবীয়রা ছিল বিশেষ, তাহলে তারা আমদানিকারক অফ দি স্পাইস টু ইউরোপ, এরা আমদানি করে নিয়ে আসতো কোথায়? ইউরোপের মধ্যে। দে সোল্ড নাটম্যাগ ফর হাই প্রাইসেস, তাহলে তারা উচ্চ দরে নাটম্যাগগুলো অর্থাৎ এই জয়ফলগুলো বিক্রি করতো টু মার্চেন্টস মানে বড় ব্যবসায়ীর কাছে। বেসড ইন ভেনিস, তাহলে ভেনিস একটা শহর, এই ভেনিস শহরে যেই ব্যবসায়ীরা থাকতো। বাট দে নেভার রিভিলড, ফাইন, দেখেন এই যে এখানের ভেতরে বলা আছে দে নেভার রিভিলড, কিন্তু তারা কখনোই রিভিল করে নাই। রিভিল করা মানে উন্মোচন করা বা প্রকাশ করা, তাহলে তারা কখনোই প্রকাশ করেনি, কি প্রকাশ করেনি? দি এক্সাক্ট লোকেশন অফ দি সোর্স অফ দিস এক্সট্রিমলি ভ্যালুয়েবল কমোডিটি, তাহলে এক্সাক্ট লোকেশন মানে তার ঠিকঠাক অবস্থান, অফ দি সোর্স মানে উৎপত্তি, অফ দিস এক্সট্রিমলি ভ্যালুয়েবল, তাহলে এই চূড়ান্ত মাত্রায় আপনার মূল্যবান কমোডিটি মানে পণ্য, তাহলে এই চূড়ান্ত মূল্যবান পণ্যটার উৎপত্তি কোথায় এইটা তারা কখনোই খোলাসা করে নাই, প্রকাশ করে নাই। ফাইন, তাহলে কখনোই প্রকাশ করে নাই, তাহলে আমরা দেখেন কখনোই প্রকাশ করে নাই হলে আমাদের কি ছিল? প্রশ্নের মধ্যে তারা বলতেছিল যে এখানে এটা ইন দি মিডল এইজে বেশিরভাগ ইউরোপিয়ানরাই জানতো, তাহলে বেশিরভাগ ইউরোপিয়ানরাই জানতো কিনা, তাহলে তারা কি জানতো? আমরা কি উত্তর পাইলাম যে বেশিরভাগ ইউরোপিয়ান কি জানতো? না, জানতো না। তাহলে প্যাসেজ বলতেছে এরাবরা এরা কখনো উন্মোচন করে নাই, তাহলে উন্মোচন করে নাই মানে তো ইউরোপিয়ানরা তারা জানতো না এর সোর্সটা কোথায়, তাহলে যেহেতু জানতো না নো, এই কারণে এটার আমাদের অ্যান্সার হয়ে গেল ফলস। ফাইন, তাইলে আমরা প্রথমটার অ্যান্সার পেয়ে গেছি, তাহলে প্রথমটার অ্যান্সার হচ্ছে আমাদের ফলস। Got it. So let's write down false here. চলুন এবার আমরা সেকেন্ডটায় যাই। Okay. That's it. Okay, এটা এখানেই থাক। আমরা সেকেন্ডটা পাচ্ছি, দি ভিওসি ওয়াজ দি ওয়ার্ল্ডস ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি, তাহলে ভিওসিটা ছিল ওয়ার্ল্ডের প্রথম মেজর ট্রেডিং কোম্পানি। তাহলে একটা শেষ হয়ে গেছে, আমাদের আবার দুইটা করে নিয়ে যাওয়ার কথা। আমরা ভিওসি ফার্স্ট নিলাম, এরপরে ট্রিটি অফ ব্রেডা, ডাচ, এগুলো আমরা নিলাম। ফাইন, তাহলে চলেন আমরা যাই যে ভিওসি ফার্স্ট, এরপরে ট্রিটি অফ ব্রেডা, ডাচ। এখান থেকে আমাদের দ্যাটস ইট। আচ্ছা, তাহলে আমরা ট্রিটি অফ ব্রেডা এগুলো দেখি। সো এই জায়গার ভেতরে দেখেন আমরা বলি এখানে ট্রিটি অফ ব্রেডা, ডাচ, কিওয়ার্ড, এই যে এখানে কিওয়ার্ড খেয়াল করেন, ভিওসি ফার্স্ট, ট্রিটি অফ ব্রেডা। হিয়ার ইজ দ্য থিং। ওকে, তাইলে এই প্যারা আমাদের মোটামুটি দেখা শেষ হয়ে গেছে। আমরা এখানে নিচে দেখি যে ভিওসি বড় হাতের অক্ষর আমাদের চোখের মধ্যে ইজিলি লাগবে। ভিওসি নাই, এখানে ভিওসি নাই, ভিওসি নাই, এই যে ভিওসি, আমরা ভিওসি পেয়ে গেছি। হিয়ার আর টু ভিওসিস। আচ্ছা, তাইলে ভিওসি ছিল আমাদের ফার্স্ট, আর ট্রিটি অফ ব্রেডা, চলেন আমরা ট্রিটি অফ ব্রেডা কোথাও আছে কিনা একটু দেখি। ট্রিটি অফ ব্রেডা, যেহেতু আমরা দুইটা কোয়েশ্চেন একসাথে খুঁজতেছি, ট্রিটি অফ ব্রেডা, ফাইন, ট্রিটি অফ ব্রেডা কিন্তু বড় হাতের অক্ষরে থাকবে, আপনাদের খুঁজতে ইজিয়ার হবে। দ্যাট মিনস এইখানে এখনো পর্যন্ত ট্রিটি অফ ব্রেডা পাই নাই, যেহেতু এখানে পরের কোয়েশ্চেনের কিওয়ার্ড আপনি এখানে পাচ্ছেন না, এই কারণে এই পুরাটার ভেতরে যতটুকু পর্যন্ত জায়গায় আপনি পরের কোয়েশ্চেনের অ্যান্সার পাচ্ছেন না ততটুকু পর্যন্ত আপনাকে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এর পরের পেজটা দেখি যে পরের পেজে কোথায় আমাদের ট্রিটি অফ ব্রেডা আছে। লেটস সি এখানে কোথাও ট্রিটি অফ ব্রেডা পাওয়া যায় কিনা। Fine, so yes, we are searching Treaty of Breda. Treaty of Breda,
Treaty of Breda. Treaty of Breda. এই যে নিচে এই যে আমরা ট্রিটি অফ ব্রেডা পেয়ে গেছি। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের কত নাম্বার কোয়েশ্চেন লোকেশন দেখেন, এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 7 এর লোকেশন, আর এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 এর লোকেশন। তাহলে আমরা দুইটা কোয়েশ্চেনকেই লোকেট করে ফেলছি, এবার আমরা পড়ে তারপরে দেখব যে এখানে কি বোঝানো হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে এখানে VOC ওয়াজ দি ওয়ার্ল্ডস ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। তাহলে আমরা এখানে এই স্টেটমেন্টটাকে প্রশ্ন বানাবো কিভাবে, আমরা তো প্রশ্ন বানায় নিয়ে যেতাম, তাহলে এই ওয়াজকে সামনে নিয়ে আসলাম। তাহলে ওয়াজকে সামনে নিয়ে আসলে তখন প্রশ্ন হলো ওয়াজ দি VOC দি ওয়ার্ল্ডস ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। তাহলে VOC কি ছিল? ওয়ার্ল্ডের প্রথম ট্রেডিং কোম্পানি। অ্যান্সার ইয়েস হলে ট্রু, অ্যান্সার নো হলে ফলস, আর অ্যান্সার যদি এই জায়গা থেকে সে না জানে, প্যাসেজের কাছে না থাকে, তাহলে নট গিভেন। তাহলে VOC ছিল ওয়ার্ল্ডের ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। তাহলে আমরা VOC খুঁজে পাইছি, চলেন আমরা ফার্স্টও দেখি। সো VOC, লেটস সার্চ ফর ফার্স্ট। আমরা প্রথম সেন্টেন্সটা একটু পড়ি। ডাচ মার্চেন্টস ফাউন্ডেড VOC। তাহলে ডাচ মার্চেন্টরা, ব্যবসায়ীরা খুঁজে পেয়েছিল, তারা প্রতিষ্ঠা করেছিল VOC-কে। আর ট্রেডিং কর্পোরেশন, বেটার নোন অ্যাজ দি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে এটা একটা ট্রেডিং কর্পোরেশন, অর্থাৎ এটা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, যেটা কি নামে পরিচিত ছিল? ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে। বাই 1671, এটা ওয়ার্ল্ডের প্রথম ছিল কিনা? তাহলে ওয়ার্ল্ডের প্রথম ছিল কিনা? By 1671, VOC was the richest commercial operation in the world. তাহলে সে রিচেস্ট ছিল, রিচেস্ট মানে সবচেয়ে ধনী ছিল, কিন্তু প্রথম ছিল কিনা? আমাদের কিন্তু রিচেস্টের দরকার নাই, প্রথম। আরও পড়ি। দি কোম্পানি হ্যাড 50,000 এমপ্লয়িজ ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে এই কোম্পানিটার 50,000 তার কর্মচারী ছিল পুরো ওয়ার্ল্ড জুড়ে। উইথ এ প্রাইভেট আর্মি অফ 30,000 ম্যান। তাহলে তার একটা প্রাইভেট আর্মি, মানে ওই কোম্পানির জন্য ওই আর্মি, তার সৈন্য ছিল 30,000 পুরুষ। অ্যান্ড আ ফ্লিট অফ 2,000 শিপস। তাহলে ফ্লিট মানে রণতরীর পাল। তাহলে তার রণতরীর পাল, ওই পালের মধ্যে কতটা জাহাজ ছিল দেখেন? 200 জাহাজ। তাহলে অনেক বড় কোম্পানি। তাহলে ওয়ার্ল্ডের প্রথম কিনা? এখনও পাইলাম না। এট দি সেম টাইম থাউজেন্ডস অফ পিপল অ্যাক্রস ইউরোপ। তাহলে একই সময়ে হাজার হাজার মানুষ পুরো ইউরোপ জুড়ে ওয়ার ডাইং অফ প্লেগ। তাহলে এরা মারা যাচ্ছিল প্লেগে। ওকে, প্লেগ তো আপনারা জানেন একটা রোগ, হাইলি কন্টেজিয়াস। তাইলে এটা হচ্ছে খুবই উচ্চমাত্রায়, কন্টেজিয়াস মানে ছোঁয়াচে, অ্যান্ড ডেডলি ডিজিজ, এবং এটা একটা মারাত্মক রোগ। ডক্টরস ওয়ার ডেসপারেট ফর আ ওয়ে টু স্টপ দি স্প্রেড অফ দিস ডিজিজ। তাহলে ডাক্তাররা এরা ডেসপারেট ছিলেন, মানে এরা পুরা মানে ডেসপারেট মানে ওনারা, বাংলায় আমি কি বলবো বোঝানোর জন্য, ডেসপারেট দ্বারা বোঝাচ্ছে যে সেইটা করবেই, হ্যাঁ, মানে না করে ছাড়বে না, এই ধরনের। আমার এক্স্যাক্ট বাংলাটা আপনাদের বলতে পারতেছি না, আই হোপ একটু পরে মনে পড়লে আমি বলে ফেলবো। বাট ডেসপারেট দ্বারা বোঝাচ্ছে যে সে এটা করবেই করবে, হ্যাঁ। তাহলে ডক্টরস ওয়ার ডেসপারেট ফর আ ওয়ে। তাহলে ডক্টররা তারা একটা ওয়ের জন্য খুবই তারা ডেসপারেট ছিল, মানে এটা খুঁজে বেড়াচ্ছিল। টু স্টপ দি স্প্রেড অফ দিস ডিজিজ, এই ডিজিজটার স্প্রেডটাকে, অর্থাৎ এটা ছড়ানোকে বন্ধ করার জন্য। অ্যান্ড দেই ডিসাইডেড নাটম্যাগ হেল্ড দি কিওর। এবং তারা সিদ্ধান্ত নিলেন যে নাটম্যাগ, অর্থাৎ ওই জয়ফলটা, হেল্ড দি কিওর। হেল্ড এটা হোল্ড থেকে এসেছে, এটা ধারণ করতো। কিওর মানে তার ওই যে ঔষধ, তাহলে এটা তার ঔষধ ধারণ করতো। ওকে, ফাইন। এভরিবডি ওয়ান্টেড নাটম্যাগ, সবাই নাটম্যাগ চাইতো। অ্যান্ড মেনি ওয়ার উইলিং টু স্পেয়ার নো এক্সপেন্স টু হ্যাভ ইট। ওকে, এইটার অর্থ দেখেন, সবাই নাটম্যাগ চাইতো, অ্যান্ড মেনি ওয়ার উইলিং টু স্পেয়ার। স্পেয়ার অর্থ খরচ করা, এবং অনেকেই এখানে আপনার এটা, বিকজ আমি দেখাচ্ছি কারণ এটা ইম্পর্টেন্ট কথা, অনেকেই অর্থ এটার বুঝতে পারবেন না। মেনি ওয়ার উইলিং, অনেকেই ইচ্ছুক ছিল, টু স্পেয়ার, মানে টু স্পেয়ার অর্থ খরচ করতে। এর পরের অংশ দেখেন, খরচ করার পরের অংশটা বেশ মজার অর্থ, নো এক্সপেন্স। তাইলে টু হ্যাভ ইট, তাইলে টু স্পেয়ার টু নো এক্সপেন্স, এর অর্থ কি? হ্যাঁ, রাসেল রানা লিখেছেন মরিয়া। থ্যাংক ইউ রাসেল রানা, এক্স্যাক্টলি ওই যে ডেসপারেট যেটা, এটা। আচ্ছা, তাহলে এখানে টু স্পেয়ার টু নো এক্সপেন্স, এইটা একটা ফ্রেজ,
ওই যে ফ্রেজ মানে শব্দের গুচ্ছ, যখন আমরা শব্দের গুচ্ছ ব্যবহার করি তখন সে কিন্তু আপনাদেরকে একটা ওয়ার্ডের অর্থ সেই জায়গা থেকে নিয়ে আসে না, রাদার সে যা করে এই পুরা হচ্ছে শব্দের গুচ্ছের অর্থ একসাথে করে। তাহলে টু স্পেয়ার নো এক্সপেন্সেস এর এখানে যে কোনো মূল্যে এর অর্থ হচ্ছে অ্যাট এনি কস্ট। তাহলে টু স্পেয়ার নো এক্সপেন্স এর অর্থ হচ্ছে অ্যাট এনি কস্ট, অ্যাট এনি কস্ট। ওকে, সো অ্যাট এনি কস্ট মানে যে কোনো মূল্যে। তাইলে এইটা যে কোনো মূল্যে আমরা কিসের অর্থে ব্যবহার, কিসের জন্য ব্যবহার করলাম এই জায়গায়? আমরা ব্যবহার করলাম এখানে ওই যে টু স্পেয়ার আর নো এক্সপেন্স। তাহলে এটাকেই আমরা বলতেছিলাম যে কোনো মূল্যে। ফাইন, সো এই জায়গা থেকে নো 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 রাসেল রানা বলতেছেন ফাও পাওয়া, তাহলে টু স্পেয়ার নো এক্সপেন্স এটা ফাও পাওয়া না, এটা ঠিক উল্টা বোঝাচ্ছে। তাইলে এটা যে কোনো মূল্যে তারা যা ইচ্ছা তা খরচ করবে, দরকার হয় ধরেন তার বাড়ি বিক্রি করে দিবে কিন্তু সে এটা নিয়ে আসবে, হ্যাঁ এই ওষুধটা নিয়ে আসবে। নাটমেগ বট ফর ফিউ পেনিস, বাট গুড জব, এখান থেকে বলা হচ্ছে নাটমেগ বট ফর আ ফিউ পেনিস। তাহলে নাটমেগ সে কিনেছিল কয়েকটা পেনি ইন ইন্দোনেশিয়া। তাহলে আমরা দেখেন এখানে পড়তে পড়তে কিছুই পাই না, এটা ফার্স্ট কোম্পানি ছিল, এই পুরা প্যারা কিন্তু আমরা পড়ে ফেলেছি। ফার্স্ট কোম্পানি ছিল বলে আমরা কিছুই পাই নাই। তাহলে ফার্স্ট কোম্পানি ছিল, কিছুই পান নাই, তাহলে কিছু না পেলে পেসাই যদি এটা না জানে তাহলে কি হবে? এটা নট গিভেন। হ্যাঁ, আমরা ভিওসি এটা যে ওয়ার্ল্ডের ফার্স্ট হচ্ছে ছিল, এটাকে নিয়ে আমরা কিছুই পাই নাই। আমি প্রশ্ন আবার দেখাই, ভিওসি ওয়াজ দি ওয়ার্ল্ডস ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি, এটা ওয়ার্ল্ডের প্রথম ট্রেডিং কোম্পানি। তাহলে এটা নিয়ে আমরা কিছুই পাই নাই, যেহেতু এটা নিয়ে কিছুই দেয়া নাই দ্যাট মিনস সে হয়ে গেল এখানে নট গিভেন। That's it. Let's go to the third one. তাহলে ট্রিটি অফ ব্রেডা, ব্রেডার ট্রিটির পরে ডাচ হেড কন্ট্রোল। তাহলে এইটাকে আমরা চলেন প্রশ্ন বানাই। তাহলে এইটাকে প্রশ্ন বানাতে হলে কিভাবে আমরা প্রশ্ন বানাবো? আমরা আবার তাকে এই জায়গা থেকে ডাচ হেড কন্ট্রোল, এই হেডটাকে আগে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। তাহলে এইবার পড়েন আপনারা, ফলোইং দি ট্রিটি অফ ব্রেডা, অর্থাৎ ব্রেডার চুক্তির পরে হেড দি ডাচ কন্ট্রোল। তাহলে ডাচদের কি কন্ট্রোল ছিল অফ অল দি আইল্যান্ডস, তাহলে সব কয়টা তাদের দ্বীপের নিয়ন্ত্রণ ছিল কিনা। ওয়ার নাটমেগ গ্রু, হ্যাঁ ওকে, মজার ব্যাপার এখানে প্রথমটা ফলস, এরপর এটা নট গিভেন, এরপরেরটা তো ধরেন আমরা ওই যে 99% বললাম, তাহলে তো এটা মুখস্থ ট্রু হওয়ার কথা। দেখি আমরা ট্রু হয় কিনা, কিন্তু ব্যতিক্রমও আছে। আমি বললাম যে 99% জায়গায় এই ধরনের হবে, কিন্তু ওই যে 1% এই ব্যতিক্রমের ভেতরে যদি থাকে তাহলে দেখা তো লাগবে আমাদের। চলেন দেখি যে এখান থেকে যে ব্রেডার চুক্তির পরে ডাচদের কন্ট্রোল ছিল কিনা, ডাচদের কন্ট্রোল ছিল কিনা সব কয়টা আইল্যান্ডের। তো ডাচদের সব কয়টা আইল্যান্ডের কন্ট্রোল ছিল কিনা, চলেন আমরা প্যাসেজের মধ্যে যাই। এই যে এখানে আমরা ব্রেডার চুক্তি বের করে ফেলছিলাম। ওকে, এইখানে সেন্টেন্সটা শুরু হচ্ছে দেখেন। আফটার ডিকেডস অফ ফাইটিং ফর কন্ট্রোল অফ দিস টাইনি আইল্যান্ড, তাহলে দিস বলতে আগের কোনো একটা টাইনি আইল্যান্ড, ছোট একটা আইল্যান্ডের কথা বলা হচ্ছে। তাহলে দিস টাইনি আইল্যান্ড কোন টাইনি আইল্যান্ড? চলেন আমরা একটু দেখে আসি যে কোন টাইনি আইল্যান্ড, যেহেতু দিস দ্বারা আগের কোনো আইল্যান্ডের নাম বোঝাচ্ছে। দেয়ার ওয়াজ অনলি ওয়ান অবস্টেকল টু ডাচ ডমিনেশন, তাহলে ডাচদের ডমিনেশন মানে তাদের প্রাধান্য বিস্তারের একটা মাত্রই অবস্টেকল মানে তাদের বাধা ছিল, একটা মাত্রই বাধা ছিল। ওয়ান অফ দি ব্যান্ডা আইল্যান্ডস, তাহলে ব্যান্ডার আইল্যান্ডগুলোর একটা। আর সিলভার অফ ল্যান্ড, তাহলে একটা রূপার ল্যান্ড, কোল্ড রান, যেটাকে রান নামে ডাকা হইতো। তাইলে ওই যে দেখেন রান, যেটাকে কি নামে ডাকা হইতো? রান নামে ডাকা হইতো। অনলি 3 কিলোমিটার লং, মাত্র 3 কিলোমিটার লম্বা, বাই লেস দেন 1 কিলোমিটার ওয়াইড, এবং তার প্রস্থ ছিল 1 কিলোমিটারেরও কম। ওয়াজ আন্ডার দি কন্ট্রোল অফ দি ব্রিটিশ, তাহলে এইটা ছিল ব্রিটিশদের নিয়ন্ত্রণের ভেতরে। আচ্ছা, তাহলে দেখেন রানটা, এই রানটা কার নিয়ন্ত্রণের ভেতরে ছিল? ব্রিটিশদের। এবং এই একটা কারণে এই ডাচরা তাদের প্রাধান্যটা বিস্তার করতে পারছিল না। তাহলে কি হলো আমরা একটু পরে দেখি। আফটার ডিকেডস অফ ফাইটিং, তাহলে ডিকেডস মানে দশক, তাহলে কয়েক দশকের ফাইটিংয়ের পরে, যুদ্ধের পরে, ফর কন্ট্রোল অফ দিস টাইনি আইল্যান্ড, তাহলে এই ছোট আইল্যান্ডটার, দ্বীপটার কন্ট্রোলের জন্য, দি ডাচ অ্যান্ড ব্রিটিশ অ্যারাইভড এট আ কম্প্রোমাইজ। আচ্ছা আচ্ছা, তাহলে ডাচরা এবং ব্রিটিশরা তারা আসলো একটা সমঝোতায়, তাহলে কম্প্রোমাইজ সেটেলমেন্ট, তাহলে একটা তারা সমঝোতার চুক্তির মধ্যে আসলো।
তাহলে দি ট্রিটি অফ ব্রেডা, ওই সমঝোতার চুক্তিটার নাম হচ্ছে ট্রিটি অফ ব্রেডা, ব্রেডার চুক্তি ইন 1967। আচ্ছা, তো ব্রেডার চুক্তির পরে ডাচরা সম্পূর্ণ ধরেন সে আইল্যান্ডটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেল কিনা আমরা আরও পড়ি। ইন্টেন্ট অন সিকিউরিং দি হোল্ড ওভার এভরি নাটম্যাগ প্রডিউসিং আইল্যান্ড, তাহলে ইন্টেন্ট অর্থ অভিপ্রায়, ইচ্ছা, অভিপ্রায় বা ইচ্ছা, কিসের ইচ্ছা? অন সিকিউরিং দেয়ার হোল্ড, হোল্ড মানে দখল, তাহলে তাদের দখল নিশ্চিত করার ইচ্ছায় ওভার এভরি নাটম্যাগ প্রডিউসিং আইল্যান্ড, তাহলে প্রত্যেকটা নাটম্যাগ উৎপন্নকারী দ্বীপের মধ্যে তাদের দখল এইটা তৈরি করার এই ইচ্ছা নিয়ে দি ডাচ অফার্ড আ ট্রেড, তাহলে ডাচরা তখন তারা একটা ট্রেড, ট্রেড মানে এই জায়গায় বিনিময়, তাহলে ডাচরা একটা তারা বিনিময় অফার করলো, মানে একটা বিনিময় প্রস্তাব করলো, তাহলে ওই যে মনে হয় ব্রিটিশদের। আচ্ছা, কি বিনিময় দেখি আমরা। ইফ দি ব্রিটিশ উড গিভ দ্যাম দি আইল্যান্ড অফ রান, তাহলে যদি ব্রিটিশরা ওই রান নামক আইল্যান্ডটা তাদেরকে দিয়ে দেয়, তাহলে এখান থেকে রান আইল্যান্ড দিয়ে দেয়, এইটার মানে কি জিনিস? ওই পেছনে যে রান আইল্যান্ডের কারণে তারা বলতেছিল তারা কন্ট্রোল পাচ্ছে না, দে উড ইন টার্ন গিভ ব্রিটেন, তারা হয়তো ইন্টার্ন, ইন্টার্ন অর্থ হচ্ছে ফলশ্রুতিতে, হ্যাঁ, তাহলে আমি অর্থগুলো আপনাদের একটু ভালো করে বলে দেই, বিকজ এই অর্থগুলো আপনারা জানতে পারলে পরে যে কোনো প্যাসেজই আসুক আপনারা পারবেন। হ্যাঁ, ইন্টার্ন অর্থ হচ্ছে আমরা বলতেছি ফলশ্রুতিতে, তাহলে ইন্টার্ন মানে অ্যাজ আ রেজাল্ট, সো অ্যাজ আ রেজাল্ট, দ্যাটস ইট। সো তাহলে আমরা এখান থেকে দেখি যে দে উড ইন টার্ন গিভ ব্রিটেন আ ডিস্ট্যান্ট, তাহলে তারা ফলশ্রুতিতে যদি ব্রিটিশরা তাদেরকে রান নামক এই দ্বীপটা দিয়ে দেয়, তারা ফলশ্রুতিতে একটা ডিস্ট্যান্ট মানে দূরের মাচ লেস ভ্যালুয়েবল আইল্যান্ড, তাহলে এটার এর চেয়ে একটু কম মূল্যবান দ্বীপ একটা ইন নর্থ আমেরিকা, তাহলে তারা নর্থ আমেরিকায় কম মূল্যবান আরও একটা দ্বীপ তারা দিবে, অর্থাৎ বিনিময় নর্থ আমেরিকায় একটা দ্বীপ হচ্ছে পেয়ে যাবে এই জায়গা থেকে। ব্রিটিশরা বলল ডাচরা যে আপনাদেরকে দিয়ে দিব একটা, আর আপনারা আমাকে রান দিয়ে দেন। আচ্ছা, তাইলে ব্রিটিশরা কি করলো? দি ব্রিটিশ অ্যাগ্রিড, তাহলে ব্রিটিশরা একমত হলো দ্যাট আদার আইল্যান্ড ওয়াজ ম্যানহাটন, তাহলে অন্য আইল্যান্ডটা ছিল হচ্ছে ম্যানহাটন, which is how নিউ আমস্টারডাম became নিউ ইয়র্ক। আচ্ছা আচ্ছা, এই যে এটা কিন্তু মডার্ন নিউ ইয়র্কের হিস্ট্রি। হ্যাঁ, তাহলে ওই যে আপনারা জানেন যে আমেরিকার একটা রাজ্য হচ্ছে নিউ ইয়র্ক, এবং তার নিউ ইয়র্ক যে সিটি, ওই নিউ ইয়র্ক সিটির আগের নাম ছিল নিউ আমস্টারডাম। এই আমস্টারডাম হচ্ছে এই ডাচদের বর্তমান রাজধানী আর কি, তাইলে তারা ওইখানে নাম দিয়েছিল নিউ আমস্টারডাম, এবং ওইটা ডাচরা দিয়ে দিল কাকে? ব্রিটিশকে, এবং বিনিময়ে তারা এই যে এখানে নিয়ে নিল কাকে? রানকে। The Dutch now had a monopoly. Here comes the thing. Let's see যে এখানে কি হচ্ছে। The Dutch now had the monopoly. এবার ডাচরা পেল একটা মনোপলি। মনোপলি মানে কি? একচেটিয়া দখল। ওভার দি নাটম্যাগ ট্রেড, তাহলে নাটম্যাগ ট্রেডের, নাটম্যাগের আপনার এই তার বাণিজ্যের সে একটা একচেটিয়া দখল পেল। কারা? ডাচরা। উইচ উড লাস্ট ফর অ্যানাদার সেঞ্চুরি, যেটা আরও এক সেঞ্চুরি, এক শতক হচ্ছে স্থায়ী হতো। যাই হোক, তাহলে কি বোঝা যাচ্ছে যে আপনার এই ব্রেডার ট্রিটির পরে, চুক্তির পরে ডাচরা একচেটিয়া পেল মানে তো তারা আধিপত্য বিস্তার করে ফেললো। হ্যাঁ, সো আমরা দেখি যে তারা একচেটিয়া পেল কিনা। আমাদের এখানে বলা হচ্ছিল ফলোয়িং দি ট্রিটি অফ ব্রেডা, তাহলে ব্রেডার চুক্তির পরে দি ডাচ হ্যাড কন্ট্রোল অফ অল দি আইল্যান্ডস, তাহলে ডাচরা কন্ট্রোল নিয়েছিল সব কয়টা আইল্যান্ডের, তাহলে তারা মনোপলি করেছিল, এর মানেই তো সব কয়টা আইল্যান্ডের কন্ট্রোল নিয়েছিল। তাহলে মনোপলি করেছিল আর সব কয়টা আইল্যান্ডের কন্ট্রোল নিয়েছিল, এক কথা। তাহলে এটাকে আমরা ট্রু হিসাবে এই জায়গার মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, সো দিস ওয়ান গোজ ফর ট্রু, দ্যাটস ইট। Okay, so we have already answered these items from here. Now let's see the other things. চলেন আমরা question 8 to 14 দেখি। Here comes question 8 to 14. আচ্ছা, question 8 to 14 এর মধ্যে এটা আবার fill in the blanks দেখা যাচ্ছে। তাহলে এই fill in the blanks এর একটা টেবিল, না?
তাহলে টেবলের প্রথম কলামের মধ্যে দেখেন কি লেখা মিডল এইজেস, তাহলে মিডল এইজেস মানে মধ্যযুগ। এরপরে 16th সেঞ্চুরি 16 শতক আরও একটা টাইম, 17th সেঞ্চুরি আরও একটা টাইম। হ্যাঁ, তাহলে এইভাবে করে তারা একটার পরে একটা টাইম দিয়ে যাচ্ছে আমাদের এখানে। এরপরে লেট 18th সেঞ্চুরি, ফাইন। সো এখান থেকে আচ্ছা, আমরা একজনের কমেন্ট পাচ্ছি, আপনারা একটু এখান থেকে পড়ে দেখেন। আমি কমেন্টগুলো একটু দেখি যে কারো কোনো রিকোয়েস্ট আছে কিনা, আপনারা কিওয়ার্ডগুলো একটু পড়েন। ওকে, choose the keyword. Is there any sort of strategy to ease the choosing? Okay, Shamim Yasser Shayon লিখে পাঠাইছেন, ভাইয়া would you consider the second sentence stochastically? Okay, fine. While we will choose the keywords. Okay, while we will choose the keywords. Okay, fine. ওই যে আপনার punctuation ইউজটার কারণে অর্থ ভিন্ন বোঝাচ্ছে। Is there any sort of strategy to ease the choosing? হ্যাঁ, তাহলে কিওয়ার্ড কিভাবে নিব? হ্যাঁ, আছে। কিওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে দেখেন, কিওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে আমরা কি নিব? কিওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে আমরা প্রিফার করব নাউনকে। নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, ফাইন। তাইলে নাউন শেষ হলে যদি মনে করেন নাউন দিয়ে কিওয়ার্ড আপনার পান নাই, দেন গো ফর এডজেক্টিভ, হ্যাঁ, দেন গো ফর অ্যাডভার্ব। ওকে, সো এখান থেকে আচ্ছা, এখান থেকে মাইসুর আহমেদ লিখে পাঠাইছেন যে দেয়ার ইজ এ টাইম লিমিটেড টু আওয়ার এক্সামিনেশন। এক্স্যাক্টলি টাইম লিমিটেড। কিন্তু দেখেন, আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে এক্সপ্লেনেশন না দিতাম, তাহলে আমি তো এদেরকে খুঁজে বের করে হচ্ছে অনেক আগেই এর মধ্যে তাকে সার্চ করে খুঁজে বের করে ফেলছি, তাহলে ওই জায়গায় একটা একটা করে সেন্টেন্স আমি পড়তাম। হ্যাঁ, রাইট নাও হোয়াট উই আর ডুইং, যে এখানে সেন্টেন্সগুলোকে ভেঙে ভেঙে আমরা দিচ্ছি, যাতে করে আপনি এই ধরনের সেন্টেন্স যখন আপনার অন্য আরেকটা রিডিংয়ের মধ্যে আসবে, তাতে আপনি আবার পেরে যান। খেয়াল করবেন যে কেমব্রিজের একটা বইয়ের মধ্যে যেই ধরনের প্যারাফ্রেজিং থাকবে, এইখান থেকে আপনি যা শিখলেন এইটাই কিন্তু আরও একটা রিডিং প্যাসেজে যে আপনি এই প্যারাফ্রেজিংগুলো অ্যাপ্লাই করতে পারবেন। না, দ্যাটস ওয়াই উই নিড টু গ্রাস্প দি হোল আইডিয়া। ফাইন, ওই কারণে কেবল আমি উত্তরগুলো আপনাদেরকে না দেখায়া আমি তো চাইলে উত্তরগুলো বের করে এখানে লিখে রাখতে পারতাম, মনে করেন যে 10 মিনিটসে, কিন্তু উত্তর আমি বের করে তো আসলে লাভ নাই, আপনাদেরকে উত্তর বোঝায় দিলে তখন লাভ। হ্যাঁ, ওকে, সো আমরা এখান থেকে দেখেন যে কি দেখি, আমাদের দেখা যাচ্ছে ফার্স্ট আইটেম, এখানে কিওয়ার্ড আমরা দেখি মিডল এইজেস। তাহলে মিডল এইজেস আমরা খুঁজে বের করব। নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই, তাহলে নাটমেগ ইউরোপে নিয়ে আসা হয়েছিল। তাহলে নাটমেগ নিয়ে আসা হয়েছিল কার দ্বারা? ওকে, তাহলে কার দ্বারা নাটমেগ ইউরোপে নিয়ে আসা হয়েছিল, এটা আমরা বের করব। মনে করেন ভারতীয়দের দ্বারা, না হচ্ছে ইউরোপিয়ানদের দ্বারা, না আরবদের দ্বারা, কার দ্বারা? ফাইন, এটা বের করব। এরপরে দেখেন 16th সেঞ্চুরি, তাহলে 16th সেঞ্চুরি মানে 16 শতক। আচ্ছা, ইউরোপিয়ান নেশনস টুক কন্ট্রোল অফ দি নাটমেগ ট্রেড, তাহলে ইউরোপিয়ান নেশন এই জায়গা থেকে টুক কন্ট্রোল, তারা কি করলো? এরা কন্ট্রোল নিয়ে নিল নাটমেগের ব্যবসার। তাহলে এইটার মধ্যে কোনো প্রশ্ন নাই, আমরা এইটাকে কিওয়ার্ড হিসাবে এখান থেকে নিলাম না। 17th সেঞ্চুরি, তাহলে এইটার মধ্যে প্রশ্ন আছে। নয়া দেখেন, ডিমান্ড ফর নাটমেগ গ্রু, তাহলে নাটমেগের ডিমান্ড বাড়লো। ডিমান্ড মানে হচ্ছে তার এই জায়গা থেকে কি, তার চাহিদা বাড়লো। অ্যাজ ইট ওয়াজ, অ্যাজ মানে হচ্ছে যেহেতু, তাহলে যেহেতু এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে কারণ। তাহলে কি কারণ? হ্যাঁ, সো যেহেতু ইট ওয়াজ বিলিভড টু বি ইফেক্টিভ অ্যাগেনস্ট দি ডিজিজ নোন এজ, একটা রোগ। তাইলে ওই যে কিসের রোগের, একটু আগে আমরা পড়ে আসছিলাম, কোথায় আমরা খুঁজে বের করবো, নো প্রবলেম। আচ্ছা, এরপরেটা দেখেন দি ডাচ, এটার মধ্যে কিওয়ার্ড তাহলে আমরা নেই ডাচ। এর ভেতরে দেখেন যে ঠুক, হ্যাঁ, তাহলে দি ডাচ টুক কন্ট্রোল। এখানে ডাচদের ব্যাপারে একটা, দুইটা, তিনটা, চারটা আইটেম। তাহলে ডাচরা প্রথমে দেখেন টুক কন্ট্রোল, এখানে কন্ট্রোল নিয়েছিল। তাহলে এটা তার কাজটা, ভার্বটা। তাহলে ডাচরা কন্ট্রোল নিয়েছিল। ডাচ রেস্ট্রিক্টেড নাটমেগ প্রোডাকশন, তাহলে ডাচরা এখানে রেস্ট্রিক্ট করা মানে সীমাবদ্ধ করেছিল, মানে কমায়া দিয়েছিল নাটমেগের প্রোডাকশনটা। ভার্বগুলো আসতেছে। এরপরে ডাচ পুট, তাহলে ডাচরা কিছু একটা রেখেছিল। পুট ড্যাশ অন নাটমেগ, তাহলে নাটমেগের মধ্যে তারা কিছু একটা রেখেছিল। অন মানে হচ্ছে উপরে, নাটমেগের উপরে কিছু একটা রেখেছিল। টু অ্যাভয়েড ইট, তাহলে এটা
এড়িয়ে যেতে বিং কাল্টিভেটেড, কাল্টিভেটেড মানে এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি হচ্ছে তাকে চাষ করা। ফাইন, সো আউটসাইড দি আইল্যান্ড, এই আইল্যান্ডের বাইরে যাতে হচ্ছে তাকে আপনার কাল্টিভেট না করা যায়, চাষ না করা যায়, এইটার জন্য তারা কিছু একটা করেছিল। তাহলে পুট ড্যাশ কি করেছিল, অ্যাভয়েড করতে বিং কাল্টিভেটেড আউটসাইড দি আইল্যান্ড, তাহলে কাল্টিভেটেড আউটসাইড আইল্যান্ড। ওকে, এটা আমরা দেখবো। ফাইনালি অবটেইন দি আইল্যান্ড, তাহলে অবটেইন অর্থ অর্জন করা, গ্যাট আর কি। ফাইনালি অবটেইন, তারা অর্জন করলো এই আইল্যান্ডটা, আইল্যান্ড অফ ড্যাশ, তাহলে কিসের আইল্যান্ড, হ্যাঁ, তাহলে কোন জিনিসের আইল্যান্ড, ফ্রম দি ব্রিটিশ, তাহলে ফাইনালি মানে সবার শেষে। তাহলে এইগুলো আমরা এখান থেকে দেখবো। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন, লেট 18th সেঞ্চুরি, এবং এইটার দেখেন তারিখ বলা আছে 1778। ফাইন, তাহলে আমরা এখান থেকে দেখি যে বলা হচ্ছে হাফ দি ব্যান্ডা আইল্যান্ডস, হাফ দি ব্যান্ডা আইল্যান্ডস অর্থাৎ ব্যান্ডা আইল্যান্ডের অর্ধেক, নাটমেগ প্ল্যান্টেশনস ওয়ার ডেস্ট্রয়েড। আচ্ছা, একজন বলতেছেন যে এখান থেকে সালে আহমেদ বলতেছেন, ওকে, জান্নাতুল নাইম বলতেছেন প্লিজ ভাইয়া ওয়ান্ট মোর ভিডিওস। ওকে ফাইন, ওকে আই উইল ডু দিস ইনশাল্লাহ। সালে আহমেদ বলতেছেন স্যার এক্সিলেন্ট ক্লাস, আই এম ভেরি হেল্পফুল, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। ওকে, রাসেল রানা বলতেছেন স্যার হাউ ক্যান আই গেট দিস টাইপ অফ প্যাসেজ অনলাইন। ওকে, আমি আপনাদেরকে এইগুলোর সফট কপি দিব, নো প্রবলেম। আচ্ছা, আরেকজন বলতেছেন যে প্যারাফ্রেজিং সম্পর্কে বলবেন প্লিজ, হ্যাঁ বলবো। ওয়ালি রহমান বলতেছেন উড ইউ প্লিজ কন্টিনিউ দিস, ইয়েস আই উড। ওকে, ওয়ালি রহমান বলতেছেন উই আর সো উইক ইন রিডিং, হ্যাঁ, নো প্রবলেম অ্যাট অল। এগুলো ধরেন স্ট্র্যাটেজি আমি দেখায় দিব, যে স্ট্র্যাটেজি দিয়ে আপনি খুঁজে পাবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন আমরা এখানে কিওয়ার্ডগুলো নিলাম, আমরা এখানে কিওয়ার্ড হচ্ছে, তাহলে কিওয়ার্ড কোনটাকে নিচ্ছি ভালো করে বুঝেন। এখানে মিডল এইজেস বড় হাতের অক্ষর, যেগুলো বড় হাতের অক্ষর পাচ্ছি তাদেরকে কিওয়ার্ড নিচ্ছি। নাটম্যাগ বড় হাতের অক্ষর, ইউরোপ বড় হাতের অক্ষর, বড় হাতের অক্ষর না পেলে আমি কোনো নাউনকে নিতাম। এইটার মধ্যে প্রশ্ন নাই বলে আমি এটা করতেছি। হ্যাঁ, এখানে 17th সেঞ্চুরি এইটার মধ্যে নিচ্ছি। একটা টাইম দেখেন, এখানে ডিমান্ড, ডিজিজ এগুলো নাউন ছিল, এখানে ডাচ বড় হাতের অক্ষর নিলাম। এখানে নাউন দেখেন, নাটম্যাগ আগে আছে বলে এখানে কিওয়ার্ড হিসেবে নেইনি আমি। বিং কাল্টিভেটেড আউটসাইড দি আইল্যান্ড, এইটা নাউন ফ্রেজ একটা আমি নিয়ে নিছি এখানে। এরপরে এখানে দেখেন ফাইনালি মানে সবার শেষে আইল্যান্ড, আইল্যান্ড মানে তো আবার একটা নাউন, ব্রিটিশ দেখেন বড় হাতের অক্ষর, তাকে নিলাম। এখানে টাইম, টাইমগুলো খুঁজে পেতে আপনার জন্য ইজি হবে, এই জন্য তাদেরকে নিলাম। 1778কেও খুঁজে পেতে ইজি হবে, এই জন্য তাকে নিলাম। হ্যাঁ, তো চলেন আমরা এবার উত্তর খোঁজা শুরু করি। তো যে টাইম আছে, আজকে তো আমরা মনে হয় 10-15 মিনিট লেটে শুরু করছি, ওই প্রথমে একটু ডিফিকাল্টি থাকার কারণে। তাহলে আমরা হয়তো আরও 10 মিনিটস কন্টিনিউ করবো, এর ভেতরে এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আগে লেটস সি হোয়াট হ্যাপেন্স। মিডল এইজে নাটম্যাগ ওয়াজ ব্রট টু ইউরোপ, তাহলে এখানে দেখেন মিডল এজ, তারপরে 16th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি, দ্যাট মিনস একটা টাইমের ক্রোনোলজি বলতেছে আমাদেরকে। তাহলে প্রথমটা থাকবে একেবারে শুরুর দিকে, তারপরে নিচের দিকে আস্তে 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 থাকবে। আচ্ছা, 16th সেঞ্চুরি, কেউ কি আমাকে বলবেন যে 16th সেঞ্চুরি কত সাল থেকে কত সাল? 1601 থেকে 1699, না এখান থেকে 1501 থেকে 1599, না 1701 থেকে 1799? কেউ কি আমাকে বলবেন যে 16th সেঞ্চুরি এইটা দ্বারা কি বোঝাচ্ছে? ওকে, শামিম ইয়াসির শান লিখছেন we want more of such impeccable videos from you. Thank you Mr. Shayan. I hope I'll continue it. আচ্ছা, তো এখান থেকে আপনারা একটু আমাকে বলেন যে 16th সেঞ্চুরি দ্বারা কেউ একজন কমেন্ট করেন যে কত সাল থেকে কত সাল বোঝাচ্ছে। 100 বছর তো? ওকে, হাবিবুর রহমান লিখে পাঠাইছেন 1501 to 1599, আবু বকর সিদ্দিকী 1500 to 1599, মাহবুব আলম শাকিল 1601 to 1699। ওকে, আনফরচুনেটলি এখানে 16th সেঞ্চুরি মানে 1600 থেকে না, আমি আবার বলি, এখন চলছে কিন্তু 21st সেঞ্চুরি। তাহলে 21st সেঞ্চুরি মানে আপনার 2000 সাল থেকে 2100 সাল, একে বলা হচ্ছে 21st সেঞ্চুরি। তাইলে 17th সেঞ্চুরি কি, 18th সেঞ্চুরি কি আছে, আমি এখানে একটু লিখে দেই, বিকজ দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট।
So 16th century is equals to, তাহলে তার পেছনের 100 বছর, এই 100 বছর না পেছনের 100 বছর, তাহলে এইটা দ্বারা বোঝাচ্ছে যে 1500 to 1599. ওকে, তাইলে এবার আমাকে বলেন যে 21st সেঞ্চুরি দ্বারা কি বোঝাচ্ছে। তাহলে 21st সেঞ্চুরি হচ্ছে এটা তার পেছনের 100 বছর। হ্যাঁ, তাহলে 2000 to 2099। হ্যাঁ, খেয়াল করেন যে যত সেঞ্চুরি লেখা থাকবে তার ঠিক পেছনের 100 বছর, এইটা জাস্ট আমাদের খেয়াল করলেই হবে। ফাইন। আচ্ছা, তাহলে চলেন আমরা এখানে দেখি যে প্রশ্নের মধ্যে আমাদের কি বলা হচ্ছিল। Yes, here was the question. তাইলে মিডল এজে, আচ্ছা 16th সেঞ্চুরির মধ্যে আমি পড়ে গেলাম, আমি মিডল এজ এটা উত্তর বের করে ফেলি। মিডল এজেস নাটম্যাগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই, তাহলে নাটম্যাগ ইউরোপে নিয়ে এসেছিল কে? তাহলে এটা যেহেতু একেবারে শুরুর সময়, তাহলে প্যাসেজের শুরুর দিক থেকে আমরা খোঁজা শুরু করবো। তাহলে মিডল এজ নাটম্যাগ কে নিয়ে এসেছিল, চলেন আমরা মিডল এজ দেখি। প্যাসেজের শুরুর দিকে যাই এবং মিডল এজ দেখি যে নাটম্যাগ কে নিয়ে এসেছিল। That's it. Fine. So চলেন আমরা মিডল এজ, লেটস স্টার্ট ফ্রম এই যে এখানে মিডল এজ আছে এখানে, এই যে এখানে আমরা একটু পড়ি। নাটম্যাগ ওয়াজ হাইলি প্রাইজড অ্যান্ড কস্টলি ইনগ্রেডিয়েন্ট। তাহলে নাটম্যাগ ছিল হাইলি প্রাইজড, মানে তার সে খুবই উচ্চ শ্রেণীর ছিল এবং সে ব্যয়বহুল একটা উপাদান ইন ইউরোপিয়ান কুইজিন ইন দ্য মিডল এজেস অ্যান্ড ওয়াজ ইউজড এস ফ্লেভারিং মেডিসিনাল অ্যান্ড প্রেস্টিজিয়াস এজেন্ট থ্রু আউট দিস পিরিয়ড। দি অ্যারাবস ওয়ার দি এক্সক্লুসিভ ইম্পোর্টার্স অফ দি স্পাইস টু ইউরোপ। এই যে এই কথার ভেতরে উত্তর আছে, দেখেন এই কথার ভেতরে। হ্যাঁ, তো আমি রং বদলাই, আমার রং না, বরং এখানে আমার কর্টানা চালু হয়ে গেছে। ওয়েট অন, দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা বলতেছি যে থ্রু আউট দিস পিরিয়ড দি অ্যারাবস ওয়ার এক্সক্লুসিভ ইম্পোর্টার্স অফ দি স্পাইস টু ইউরোপ। তাইলে এই পিরিয়ডে অ্যারাবরা ছিল দি এক্সক্লুসিভ ইম্পোর্টার। তাইলে ইম্পোর্ট করতো কারা? অ্যারাবরা, আরবীয়রা ইম্পোর্ট করে নিয়ে আসতো অফ দি স্পাইস টু ইউরোপ। তাইলে ইউরোপে ইম্পোর্ট করে কে নিয়ে আসতো? অ্যারাবরা। তাহলে আমরা এই জায়গা থেকে দেখেন অ্যারাবস প্লুরাল লেখা আছে, অ্যারাবস প্লুরাল, দি অ্যারাবস। ফাইন, তাহলে দি অ্যারাবস ওয়ার এক্সক্লুসিভ ইম্পোর্টার্স। তাহলে অ্যারাবরা ইম্পোর্ট করে নিয়ে আসতো, আমদানি করে নিয়ে আসতো এই স্পাইসকে ইউরোপের মধ্যে। তাহলে কোন স্পাইসকে? ওই নাটম্যাগ নামক স্পাইসকে। তাহলে চলেন আমরা দেখি যে প্রশ্নের মধ্যে কি বলতেছে। মিডল এজেস, হ্যাঁ, তাহলে মিডল এজের মধ্যে নাটম্যাগ ওয়াজ ব্রট টু ইউরোপ। তাহলে নাটম্যাগগুলো ইউরোপে নিয়ে আসা হয়েছিল বাই দি। তাহলে দি মানে জাতি, একটা জাতির নাম। তাহলে কোন জাতি? তাহলে ওই জাতির নাম হচ্ছে অ্যারাবস। ফাইন, তাহলে এটা মিডল এজে নিয়ে আসা হয়েছিল অ্যারাবসদের মাধ্যমে। দ্যাটস ইট। তাহলে এটার আমরা উত্তর পেয়ে গেছি। ফাইন, সো হেলেনা ইয়াসমিন লিখে পাঠাইছেন, থ্যাংকস, ইটস টু মাচ হেল্পফুল অ্যান্ড thank you. So let's go to the next one, 17th century. তাহলে 17th century আপনারা বুঝতে পারতেছেন 1600 থেকে 1699 সাল। আমাদের এখানে বলতেছে 1600 থেকে 1699 সালে ডিমান্ড বেড়েছিল, যেহেতু একটা ডিজিজ, ডিমান্ড আর ডিজিজ, আমরা ডিমান্ড আর ডিজিজ পড়েছিলাম কোথায়? 1600, দেখেন 17th century ডিমান্ড ডিজিজ আমরা খুঁজে বের করি। 17th century ডিমান্ড ডিজিজ, so 17th century ডিমান্ড ডিজিজ। ওকে, 17th century, এই যে এখানে দেখেন এটা 15 সামথিং, তাহলে এটা 16th century, এটাও 16th century। এই যে 17th century আমরা পেয়ে গেছি, এই যে 17th century, তাহলে 17th century এই প্যারার ভেতরে থাকবে। দেখেন খুব ইজিলি কিন্তু নাম্বারগুলো দেখে বের করা যায়। আচ্ছা, তাইলে একটা রোগ দেখেন, রোগ আমরা কি জানি একটা পড়ছিলাম এখানে, হাইলি কন্টেজিয়াস, এই যে হাইলি কন্টেজিয়াস, প্ল্যাগ। ফাইন, হিয়ার ইজ ইট। তাহলে এই সেন্টেন্সটা আমরা একটু পড়ি। ওকে, এই সেন্টেন্সটা পড়া দরকার এখানে। দ্যাটস ইট।
তাহলে অ্যাট দি সেম টাইম একই সময় থাউজেন্ডস অফ পিপল অ্যাক্রস ইউরোপের পুরা ইউরোপ জুড়ে হাজার হাজার মানুষ ওয়ার ডাইং অফ দি প্লেগ, তাহলে তারা মারা যাচ্ছিল কিসে? প্লেগে। তাহলে হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল প্লেগে। হাইলি কন্টেজিয়াস অ্যান্ড ডেডলি ডিজিজ, তাহলে এটা খুবই ছোঁয়াচে এবং মারাত্মক একটা রোগ ছিল। আচ্ছা, ডক্টরস ওয়ার ডেসপারেট ফর আ ওয়ে টু স্টপ দি স্প্রেড অফ ডিজিজ, তাহলে ডাক্তাররা ডেসপারেট ছিল, মানে ডাক্তাররা তারা বেপরোয়া ছিল এই রোগটার ছড়ানোকে আটকাতে। অ্যান্ড দে ডিসাইডেড নাটম্যাগ হেল্ড দি কিওর, এবং তারা সিদ্ধান্ত নিলেন যে এর ঔষধ আছে কিসের মধ্যে? নাটম্যাগের মধ্যে। তাহলে কিসের ঔষধ ছিল নাটম্যাগের মধ্যে? কোন রোগটার? প্লেগ রোগের। সো আমরা দেখি এখানে কোয়েশ্চেনের ভেতরে কি বলতেছে। ডিমান্ড অফ নাটম্যাগ গ্রু অ্যাজ ইট ওয়াজ বিলিভড টু বি ইফেক্টিভ এগেনস্ট ডিজিজ, তাহলে এটা ইফেক্টিভ মানে এটা কার্যকর ছিল এগেনস্ট দি ডিজিজ, ওই রোগের বিপরীতে। তাহলে কোন রোগের? ডিজিজ নোন এজ, তাহলে ওই ডিজিজটা যেটা পরিচিত ছিল এটা নামে, তাহলে ওই ডিজিজটার নাম কি? প্লেগ। হ্যাঁ, তাহলে আমরা এই জায়গা থেকে প্যাসেজ থেকে দেখেন বানান খেয়াল করেন বিকজ আমরা অনেকেই এই জায়গায় বানান ভুল করব এবং এখানে মার্কস কাটা যাবে। আপনারা প্যাসেজে বানান দেখে তারপরে যে বসাবেন। হ্যাঁ, প্যাসেজে বানান, আমি আবার বলতেছি, প্যাসেজে বানান যে দেখে তারপরে যে বসাবেন। আমার অনেক স্টুডেন্টের দেখা গেছে যে তাদের এখান থেকে বানান ভুলের কারণে তাদের এক ব্যান্ড দেড় ব্যান্ড কমে যায়। ফাইন, এটা কিন্তু খুবই দুঃখজনক, প্যাসেজের মধ্যে দেয়া আছে কিন্তু আমরা ভুল করে ফেলি। সো আমরা বসায় দেই ওইখানে যে প্লেগ। তাহলে as known as PLAGUE, that's it. ফাইন, তাহলে আমরা এই সেম সেঞ্চুরিতেই দেখেন এইবার আগেরটার পরে এই কোয়েশ্চেনগুলো সিকোয়েন্সিয়াল থাকবে। দি ডাচ টুক কন্ট্রোল অফ দি ব্যান্ড্রা আইল্যান্ড, তাহলে ডাচরা কন্ট্রোল নিয়ে নিল। রেস্ট্রিক্টেড এখানে নাটম্যাগ প্রোডাকশন, তাহলে নাটম্যাগের প্রোডাকশনকে তারা কমিয়ে দিল। পুট ড্যাশ অন নাটম্যাগ, তাহলে তারা নাটম্যাগের উপরে কিছু একটা রাখতো। হ্যাঁ, তাহলে এরা রাখতো নাটম্যাগের উপরে কিছু একটা। টু অ্যাভয়েড বিইং কালটিভেটেড আউটসাইড দি আইল্যান্ড, তাহলে এই আইল্যান্ডের বাইরে কালটিভেটেড হতো। তাইলে কালটিভেটেড আউটসাইড আইল্যান্ড, এটা আমরা একটু খুঁজে বের করি। Cultivated outside island, so let's go here. আচ্ছা, found এখানে, আচ্ছা এখানে দেখি highly contagious, everybody wanted nutmeg, সবাই নাটম্যাগ চাইতো। many were willing to spare no expense, এটা আমরা আগে পড়ছিলাম। আমরা একটু দেখি যে এখানে আউটসাইড আইল্যান্ড এটা পাই কিনা। তাহলে এই পেজ না, এর পরের পেজের মধ্যে যেটা ছিল, আমরা পরের পেজের ওইটার মধ্যে যাই। পরের পেজ, here comes the পরের পেজ, exactly. So let's see. So এখানে এই যে দেখেন এখনো 17th সেঞ্চুরি আপনার চলছে, এই যে এইখানে এখনো 17th সেঞ্চুরি চলছে। দ্যাট মিনস এই প্যারাটার ভেতরে, এই ফুল প্যারার ভেতরে আপনার 17th সেঞ্চুরি নিয়ে ইনফরমেশন আছে। এইখানে এসে 18th সেঞ্চুরি আসছে। তাইলে 17th সেঞ্চুরি নিয়ে আমাদের প্রশ্ন কয়টা ছিল দেখেন, এই যে 17th সেঞ্চুরি নিয়ে 10 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। তাহলে 10 আর 11 নম্বর প্রশ্ন আমরা এই প্যারার ভেতরেই পাবো। হ্যাঁ, সো এই প্যারাটা আমরা দেখা লাগবে ভালো করে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। তাহলে তারা বলতেছে ব্যান্ডা আইল্যান্ডস ওয়ার রুলড বাই লোকাল সুলতানস, তাহলে ব্যান্ডা আইল্যান্ডগুলো এইগুলো রুলড ছিল। হ্যাঁ, সো এখান থেকে সে কি এখানে রুলড মানে সে শাসন করত লোকাল সুলতান ব্যান্ডা আইল্যান্ডগুলো। হু ইনসিস্টেড অন মেইনটেইনিং আ নিউট্রাল ট্রেডিং, তাহলে যে ইনসিস্ট মানে জেদ করেছিল মেইনটেইনিং আর নিউট্রাল ট্রেডিং, অর্থাৎ নিউট্রাল মানে সে কোনো পক্ষপাতিত্ব করবে না, এই ধরনের একটা ট্রেডিং। হ্যাঁ, ট্রেডিং পলিসি টুয়ার্ড ফরেন পাওয়ার্স, তাইলে ফরেন পাওয়ার্স মানে বিদেশি শক্তিদের সাথে সে নিউট্রাল থাকবে, কারো পক্ষে যাবে না। দিস অ্যালাউড দেম টু অ্যাভয়েড প্রেজেন্স অফ পর্তুগিজ অর স্প্যানিশ ট্রুপস অন দেয়ার সয়েল, তাহলে এর মাধ্যমে পর্তুগিজ এবং স্প্যানিশ ট্রুপ মানে সৈন্যরা এই সয়েলের মধ্যে, এই মাটির মধ্যে আসতে পারলো না, অর্থাৎ এই অঞ্চলে আসতে পারলো না। বাট ইট অলসো লেফট দেম আনপ্রোটেক্টেড ফর দি ইনভেডার্স, কিন্তু এটা তাদেরকে ইনভেড অর্থ হচ্ছে আক্রমণ করা, তাহলে আক্রমণকারীদের জন্য তাদেরকে আনপ্রোটেক্টেড, দ্যাট মিনস তাদেরকে অরক্ষিত রেখে দিল।
তাহলে দি ডাচ অ্যারাইভড অ্যান্ড টুক ওভার, তাহলে এই সময়ে ডাচরা আসলো এবং টুক ওভার মানে তারা দখল করে নিল। ওয়ান্স সিকিউরলি ইন কন্ট্রোল অফ দি ব্যান্ডার্স, তাহলে যখন তারা দেখেন সিকিউরলি মানে ডাচরা যখনই এরা নিরাপত্তা নিয়ে তারা কন্ট্রোল করলো ব্যান্ডা, দি ডাচ ওয়েন্ট টু ওয়ার্ক প্রোটেক্টিং দেয়ার নিউ ইনভেস্টমেন্ট, তাহলে ডাচরা তখন তাদের ইনভেস্টমেন্টটাকে, নতুন বিনিয়োগ যে এই ল্যান্ডের মধ্যে করলো এটাকে তারা রক্ষা করতে বিভিন্ন পায়তারা শুরু করলো। দেই কনসেন্ট্রেটেড অল নাটমেগ প্রোডাকশন, তাহলে তারা কনসেন্ট্রেট, এই যে এখানে উত্তর আসতেছে খেয়াল করেন যে দেই কনসেন্ট্রেট মানে ঘনীভূত করা, এক জায়গার মধ্যে নিয়ে আসা। দেই কনসেন্ট্রেটেড অল নাটমেগ প্রোডাকশনস ইনটু আ ফিউ ইজিলি গার্ডেড এরিয়াস, তাহলে এরা খুব ইজিলি সহজে গার্ড করা যায় মানে চারদিকে ঘিরে রাখা যায় এই ধরনের এরিয়া তারা নিয়ে আসলো। আপরুটিং অ্যান্ড ডেস্ট্রয়িং এনি ট্রিজ আউটসাইড দি প্ল্যান্টেশন জোন, তাহলে তারা আপরুট করলো মানে উপড়ে ফেললো এবং ডেস্ট্রয় করলো ধ্বংস করলো। হ্যাঁ, এনি ট্রিজ যে কোনো গাছ আউটসাইড দি প্ল্যান্টেশন জোন, তাহলে এই আপনার চারার বা এই বাগানের এলাকার বাইরের বাকি সব কিছু তারা গাছ ধ্বংস করে ফেললো। এনিওয়ান কট গ্রোয়িং আ নাটমেগ সিডলিং, তাহলে যে কেউ যাকে ধরা হইলো একটা নাটমেগ সিডলিং মানে চারাকে, অর ক্যারিং সিডস অথবা কেউ নাটমেগের বিচি বহন করতেছে উইদাউট দি প্রপার অথরিটি, তাহলে কোনো ধরেন তার স্বীকৃতি ছাড়া, ওয়াজ সিভিয়ারলি পানিশড, তাহলে তাকে সিভিয়ারলি মানে কঠোরভাবে তীব্রভাবে তাকে শাস্তি দেওয়া হলো। ইন এডিশন all exported nutmegs was covered with lime. Fine, here comes the thing. In addition, এর সাথে all exported nutmeg was covered with lime, তাহলে was covered এটাকে সব দেখেন এক্সপোর্ট করা নাটমেগ, এক্সপোর্ট করা মানে যেটাকে আপনার দেশের বাইরে পাঠানো দেওয়া হলো, এই ধরনের নাটমেগগুলোকে আবৃত করে রাখা হলো কি দিয়ে? লাইম দিয়ে। টু মেক শিওর, এটা নিশ্চিত করতে, দেয়ার ওয়াজ নো চান্স, তাহলে ওইখানে কোনো সুযোগই নাই, ফার্টাইল সিড, তাহলে কিসের সুযোগ নাই দেখেন? ফার্টাইল সিড মানে হচ্ছে এটা ফার্টাইল বলতে বোঝাচ্ছে যেটা ধরেন এটাকে কি বলবো আমি, যেটা পুনরুৎপাদন হতে পারবে আর কি, যেটা আবার রোপণ করলে, চারা গাছ আবার রোপণ করলে যদি ওই বিচি থেকে আপনার গাছ উৎপন্ন হয়ে যায় তখন তাকে বলা হয় ফার্টাইল সিড। হ্যাঁ, তাইলে এই যে ফার্টাইল সিডটার যাতে কোনো চান্সই না থাকে, অর্থাৎ এই বীজটা রোপণ করে গাছ তৈরি করার যাতে কোনো চান্সই না থাকে, ওই জন্য তারা এই নাটমেগটা কি দিয়ে কভার করে রাখতো দেখেন? লাইম দিয়ে কভার করে রাখতো, অর্থাৎ নাটমেগের উপরে তারা কি রাখতো? লাইম মানে এক প্রকারের লেবু, এটা রাখতো। উইচ কুড বি গ্রোন এলসওয়্যার উড লিভ দি আইল্যান্ডস, তাইলে যদি তারা এমন না করতো তখন কি হইতো? এই আপনার স্পাইসটা অন্য কোথাও সেটা জন্মাইতো। ফাইন, তাহলে তারা এটার উপরে কি রাখতো? লাইম রাখতো। তাহলে আমরা এখানে অ্যান্সার নিয়ে নিলাম লাইম। ফাইন, অনেকেই লাইম লিখে পাঠাইছেন, গুড জব। আচ্ছা, চলেন আমরা এখানে ইনপুট করে দিই লাইম। That's it. So we had this one as lime. Let's go to the 11th one. এবার বলা হচ্ছে ফাইনালি অবটেইন দি আইল্যান্ড অফ ড্যাশ ফ্রম দি ব্রিটিশ, তাইলে তারা একেবারে শেষে অর্জন করলো কিসের আইল্যান্ড? মনে করেন দি আইল্যান্ড অফ আমেরিকা, দি আইল্যান্ড অফ ব্রিটেন, দি আইল্যান্ড অফ বাংলাদেশ, তাহলে ফাইনালি তারা কোনো একটা আইল্যান্ডকে তারা অর্জন করলো ব্রিটিশদের কাছ থেকে। তাইলে কিসের আইল্যান্ডকে তারা অবটেইন করলো, এটা হচ্ছে আমরা এই জায়গা থেকে বের করবো। হ্যাঁ, ফাইন। সো চলে এখানে এটা না, তারা ফাইনালি কিসের আইল্যান্ডকে দখল করলো, তার দখল পেল। চলেন এখানে ওকে, ফাইনালি মানে সবার শেষে। তাহলে ফাইনালি খেয়াল করবেন যে তারা এখান থেকে আমরা দেখি যে কি হয়। সো ব্যান্ডা আইল্যান্ডস রান, আমরা এর নিচে দেখি এখানে এই 17th সেঞ্চুরি আবার আছে। দেয়ার ওয়াজ অনলি ওয়ান অবস্ট্যাকল, এটা আমরা পড়ছিলাম ব্যান্ডা আইল্যান্ড। আচ্ছা, সো এখান থেকে তারা আমাদেরকে পরে যা বলতেছে যে তারা কোন আইল্যান্ডটা দখল করলো, এটা পড়ছিলাম আমরা একটু আগে। ইন্টেন্ট অন সিকিউরিং দি হোল্ড ওভার প্রডিউসিং দি ডাচ অফার্ড আ ট্রেড, তাহলে তারা একটা বিনিময় দিছিল। ইফ দি ব্রিটিশ উড গিভ দ্যাম দি আইল্যান্ড অফ রান, তাহলে ব্রিটিশ যদি তাদেরকে রানের আইল্যান্ড দেয় তাহলে বদলা তারা কি করবে? তারা ওই যে নিউ আমস্টারডাম দিয়ে দিবে। তাহলে ব্রিটিশ যদি তাদের রানের আইল্যান্ড দেয় তখন তারা কি করবে?
ওই যে এখানে ইয়ে দিয়ে দিবে, ওই তারা নিউ ইয়র্ক যেটা নিউ আমস্টারডাম ওইটা তারা দিয়ে দিবে। দি ডাচ অফার্ড আ ট্রেড ইফ দি ব্রিটিশ উড গিভ দ্যাম দি আইল্যান্ড অফ রান, যদি তারা আইল্যান্ড অফ রান ব্রিটিশদের দেয়, ব্রিটিশরা তাদের দেয়, they would in turn give Britain, তারা ব্রিটেনকে দিবে একটা ডিস্ট্যান্ট মাচ লেস ভ্যালুয়েবল আইল্যান্ড, হ্যাঁ, একটা কম ভ্যালুয়েবল একটা আইল্যান্ড দিবে নর্থ আমেরিকায়। ফাইন, তাহলে দি ব্রিটিশ অ্যাগ্রিড, এর একমত হলো। দি আদার আইল্যান্ডস ওয়াজ ম্যানহাটন, তাইলে ওই যে অন্য আইল্যান্ডটা ছিল ম্যানহাটন যেটা তারা দিয়েছিল ব্রিটিশকে, উইচ ইজ হাউ নিউ আমস্টারডাম বিকেম নিউ ইয়র্ক। দি ডাচ নাও, তাইলে নাও মানে একেবারে শেষে, তাইলে এই দেখেন শেষ সেন্টেন্সে, দি ডাচ নাও had a monopoly over the nutmeg trade which should last for another century. তাইলে তারা ফাইনালি কোন আইল্যান্ডটা পেল? রান আইল্যান্ড। এই যে এখান থেকেই আমরা পেয়ে গেলাম তার উত্তর। ফাইন, সো চলেন আমরা রান বসায় দেই এখানে। Here comes the item. This is, তাইলে ফাইনালি তারা রান আইল্যান্ড নিয়ে গেল। ঠিক আছে, তাহলে চলেন এবার আমরা আচ্ছা, দুইজন লিখে পাঠাইছেন নর্থ আমেরিকা। নর্থ আমেরিকা না, দেখেন এখানে এই জায়গায় ফাইনালি অবটেইনড, কেন নর্থ আমেরিকা না আমি একটু বোঝাই। এই জায়গার ভেতরে দেখেন ফাইনালি অবটেইনড, তাহলে কে ফাইনালি অবটেইনড? এই যে উপরে ডাচ ছিল, দি ডাচ ফাইনালি অবটেইনড, তাইলে ডাচরা শেষে তারা অর্জন করলো দি আইল্যান্ড অফ ড্যাশ, তাইলে ডাচরা শেষে কিসের আইল্যান্ডকে অর্জন করলো? তাইলে আমরা দেখি যে ডাচরা আমেরিকাকে, ওই যে তারা ব্রিটেনকে দিল কোনটা? তারা ব্রিটেনকে দিয়েছিল দেখেন ওই নিউ আমস্টারডাম, হ্যাঁ, তাইলে এই সেন্টেন্সের ভেতরেই ছিল, ইফ ব্রিটিশ উড গিভ দেম দি আইল্যান্ড অফ রান, যদি ব্রিটিশরা তাদেরকে রান আইল্যান্ড দিয়ে দেয়, they would in turn give Britain a distant much less valuable island in North America. তাহলে তারা ব্রিটেনকে দিবে নর্থ আমেরিকার একটা আইল্যান্ড। ব্রিটিশরা যদি ডাচদের দেয় রান আইল্যান্ড, তাইলে ডাচরা ব্রিটিশদের দিয়ে দিবে হচ্ছে নর্থ আমেরিকার একটা আইল্যান্ড। আর এটার মধ্যে ব্রিটিশরা অ্যাগ্রি করলো, অর্থাৎ ব্রিটিশরা অ্যাগ্রি করায় তখন ব্রিটিশদের কাছ থেকে রান আইল্যান্ডটাকে নিয়ে নিল, ডাচরা নিয়ে নিল। এই কারণে আমরা বলতেছি যে এটার ভেতরে এখানে ফাইনালি অবটেইনড দি আইল্যান্ড অফ রান ফ্রম দি ব্রিটিশ। ফাইন, সো লেটস গো ফর দি 18th সেঞ্চুরি। 18th সেঞ্চুরিতে এবার কি হইল? 18th সেঞ্চুরি মানে 1700 সালে একটা ঘটনা আর 1777 সালে একটা ঘটনা। তাহলে আমরা প্রথমে 1700 সাল খুঁজে বের করি। নাটম্যাগ প্ল্যান্টস ওয়্যার সিক্রেটলি টেকেন টু, তাহলে নাটম্যাগের চারাগুলো সিক্রেটলি অর্থাৎ লুকায় লুকায় তাদেরকে নিয়ে নেওয়া হয়েছিল কোনো এক জায়গায়। তাহলে লুকায় লুকায় নেওয়া হয়েছিল মানে ধরেন এটা কি কোনোভাবে, যেহেতু সিক্রেটলি নিয়ে নেওয়া হয়েছিল তাইলে বোঝা যাচ্ছে যে এটা ধরেন খোলাসা করে না, হ্যাঁ, এই ধরনের। তাহলে নাটম্যাগ প্ল্যান্টস ওয়্যার সিক্রেটলি টেকেন টু, তাহলে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? নাটম্যাগ প্ল্যান্টগুলোকে সিক্রেটলি কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? সো 1770, চলেন আমরা 1770 খুঁজে বের করি। সো 1770, এই যে 1770। Okay, in 1770, a Frenchman named Pierre Pivori successfully smuggled, এই যে smuggled, তাইলে successfully সে smuggle করে ফেলেছিল, মানে অপহরণ করে ফেলেছিল। এর মানেই তো সে নিয়ে গিয়েছিল কিভাবে জানি, সে এই জায়গা থেকে, আচ্ছা একজন বলতেছেন রান শুড বি স্টার্টেড উইথ এ ক্যাপিটাল লেটার। ফাইন, আমরা যেটা করব আমাদের উত্তরপত্রের মধ্যে, আমরা এইখানে আইএলটিএস রিডিংয়ের কোয়েশ্চেনগুলো এইগুলো কেস সেন্সিটিভ না, রাইটিংয়ের কোয়েশ্চেনগুলো কেস সেন্সিটিভ। হ্যাঁ, রাইটিংয়ের কোয়েশ্চেনগুলো কেস সেন্সিটিভ মানে বড় হাতের ছোট হাতেরগুলো আমরা ঠিক করে লিখব, কিন্তু রিডিংয়ের এবং লিসনিংয়ের, আমি আবার বলতেছি রিডিংয়ের এবং লিসনিংয়ের এই দুইটা জায়গার কোয়েশ্চেনগুলো কেস সেন্সিটিভ না। ওই কারণে আমরা কি করব, সব কয়টা একই কেসে লিখে দেব। বেটার, আমি প্রিফার করি যে আপনারা সব কয়টা বড় হাতের অক্ষরে লিখে দেন, তখন হচ্ছে এক্সামিনার বুঝতে ইজিয়ার হবে। হ্যাঁ, তো যেটা যে আমি আবার বলি রিডিংয়ে এবং লিসনিংয়ে, রাইটিংয়ে না, কিন্তু রিডিংয়ে এবং লিসনিংয়ে সব বড় হাতের অক্ষরে লিখে দিবেন। আচ্ছা, তো এখান থেকে দেখেন কি বলা হচ্ছে যে সে স্মাগল করে নিয়েছিল নাটম্যাগ প্ল্যান্টস টু সেফটি ইন মরিশাস, এই যে কাহিনী। তাইলে দেখেন সে কোথায় নিয়ে গিয়েছিল। 1770-তে ফ্রেঞ্চম্যান, একজন হচ্ছে ফরাসি, পিয়েরে পিভরি তার নাম, সাকসেসফুলি সে স্মাগল করে নাটম্যাগ প্লান্টকে নিয়ে গিয়েছিল
সেফটি ইন মরিশাস, অর্থাৎ মরিশাস একটা দেশের নাম, ওই দেশে সেফটির জন্য, নিরাপত্তার জন্য তাকে নিয়ে গিয়েছিল হচ্ছে মরিশাসে। ফাইন, তাহলে সে সিক্রেটলি মানে কি, এই যে স্মাগল করে নিয়ে গিয়েছিল, স্মাগল করে নিয়ে গিয়েছিল মানেই হচ্ছে সে সিক্রেটলি নিয়ে গিয়েছিল। তাহলে সিক্রেটলি কোথায় নিয়ে গিয়েছিল? মরিশাসে। চলুন আমরা উত্তর করি। তাইলে এবার আমরা পাচ্ছি যে nutmeg plants were secretly taken to Mauritius. মরিশাস বানান দেখে বসান, এই যে MAURITIUS। ওকে, ডাবল চেক করেন যে আপনার এটা ঠিক আছে কিনা। সো MAURITIUS, এক্স্যাক্টলি। আচ্ছা, সব বড় হাতের অক্ষরে মূল পরীক্ষায় লিখে দিবেন। মূল পরীক্ষা কিন্তু এইগুলো এইখানে আমি কি লিখতেছি, নোট লিখতেছি, কিন্তু মূল পরীক্ষায় উত্তর কিন্তু এইখানে না, উত্তরপত্র আপনার আলাদা থাকবে, ওই জায়গায় যে সব বড় হাতের অক্ষরে লিখবেন। আচ্ছা, চলেন এবার আমরা পরেরটা দেখি। 1778 half the Banda Islands nutmeg plantations were destroyed by a dash। তাহলে 1778 সালে, আচ্ছা তাইলে এখানে, আচ্ছা আমি একজনের এখানে কমেন্ট পাচ্ছি যে মরিশাস অর আফ্রিকা কন্টিনেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে চলেন আমরা এইটা ক্লারিফাই করে ফেলি, যেহেতু আমাদের এখানে ওই যে সন্দেহ আসছে যে মরিশাস না আফ্রিকা কন্টিনেন্ট কোথায় নিয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে দেখেন নাটমেগ প্ল্যান্টস ওয়ার সিক্রেটলি টেকেন টু, তাইলে নাটমেগ প্ল্যান্টটাকে সিক্রেটলি নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে আমরা যত এক্স্যাক্ট পারি আর কি, তাইলে যত কম স্কোপের ভেতরে পারি তাকে উত্তর দেব। যেমন ধরেন আমরা এই মুহূর্তে বললাম যে ধরেন চাকে নিয়ে যাওয়া হয়েছিল, তাহলে টি ওয়াজ টেকেন টু ইংল্যান্ড ইন ইউরোপ। তাইলে কোনটা বেশি স্পেসিফিক? তাহলে বেশি স্পেসিফিক হচ্ছে ইংল্যান্ড, কম জায়গা জুড়ে, আর ইউরোপ এটা লেস স্পেসিফিক। হ্যাঁ, তাহলে যখন আমাদের হাতে দুইটা এই জায়গায় অপশন, দেখেন ইংল্যান্ডটা মোর স্পেসিফিক আর ইউরোপটা লেস স্পেসিফিক, তখন আমরা মোর স্পেসিফিকটাকে নিব। হ্যাঁ, তাহলে যদি এখানে কনফিউশন ক্রিয়েট হয়, চলেন আমরা দেখে ফেলি। তাহলে স্মাগলড নাটমেগ প্ল্যান্টস টু সেফটি ইন মরিশাস, তাহলে মরিশাসে তাকে সেফটির জন্য নিয়ে যাওয়া হলো। অ্যান আইল্যান্ড অফ কোস্ট অফ আফ্রিকা, তাহলে আফ্রিকার কোস্ট মানে উপকূল, আফ্রিকার উপকূলের একটা দ্বীপ মরিশাসে তাকে নিয়ে যাওয়া হলো। তাহলে আফ্রিকার উপকূলের একটা দ্বীপ মরিশাসে, দ্যাট মিনস কোথায়? মরিশাসে। এই কারণে আমরা ওই যে আফ্রিকা না বরং মরিশাসকে নিলাম। কারেক্ট। তাহলে আমি আবার অর্থ বলি, এই যে এখান থেকে আ ফ্রেঞ্চম্যান নেমড পিয়ারে ফিভোরি সাকসেসফুলি স্মাগলড নাটমেগ প্ল্যান্টস টু সেফটি ইন মরিশাস, তাহলে মরিশাসে সেফটির জন্য তাকে নিয়ে যাওয়া হলো। তাহলে এই মরিশাসটার বর্ণনা দেখেন এইবার। হ্যাঁ, মরিশাসের বর্ণনা করার জন্য আসলো যে আফ্রিকার তার উপকূলের একটা দ্বীপ মরিশাসে নিয়ে যাওয়া হয়েছিল, এই কারণে সে মরিশাস। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে আমাদের মরিশাস। ফাইন, তাহলে চলেন আমরা শেষেরটা দেখি। তাহলে 1778 সালে হ্যাফ দি ব্যান্ডা আইল্যান্ডস নাটমেগ প্ল্যান্টেশনস ওয়ার ডেস্ট্রয়েড বাই, তাহলে নাটমেগ প্ল্যান্টেশন অর্ধেক ডেস্ট্রয়েড হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে কিসের দ্বারা অর্ধেক ধ্বংস হয়ে গিয়েছিল এটা আমরা বের করব। তাহলে কিসের দ্বারা অর্ধেক ধ্বংস হইল? 1778, এই যে আমরা পেয়ে গেছি দেখেন। নেক্সট ইন 1778 ভলকানিক, 1778 চাচ্ছে না কত সাল চাচ্ছে আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, 1778 হাফ দি প্ল্যান্টেশন, অর্ধেক প্ল্যান্টেশন কিসের মাধ্যমে? ওকে, ভলকানিক ইরাপশন, তাহলে একটা ভলক্যানো মানে আগ্নেয়গিরি, আর ইরাপশন মানে বিস্ফোরণ, একটা আগ্নেয়গিরির বিস্ফোরণ ইন দি ব্যান্ড্রা রিজিয়ন, ব্যান্ড্রা রিজিয়নে কজড আ সুনামি। আচ্ছা, ভলক্যানিক ইরাপশন ব্যান্ডা অঞ্চলে, রিজিয়ন অর্থ অঞ্চলে ঘটিয়েছিল একটা সুনামি। তাহলে দ্যাট ওয়াইপড আউট, তাহলে দ্যাট ওয়াইপড আউট, দ্যাট মানে যেটি, তাহলে যেটি সে কাকে রেফার করতেছে? তার ঠিক আগের ওয়ার্ডটাকে রেফার করতেছে, তাহলে দ্যাট রেফার করতেছে সুনামিকে। দ্যাট ওয়াইপড আউট, ওয়াইপ আউট অর্থ উপড়ে ফেলা, তাহলে দ্যাট ওয়াইপড আউট হাফ দি নাটমেগ গ্রোভস, তাহলে যেটা হাফ অর্ধেক নাটমেগ, গ্রোভ মানে চারা গাছ, তাহলে এটা যেটা অর্ধেক গাছকে সে কি করে ফেলেছিল? উপড়ে ফেলেছিল। তাহলে কোনটা অর্ধেক গাছকে উপড়ে ফেলেছিল? এই যে দ্যাট দ্বারা কাকে রেফার করা হচ্ছে? সুনামি। ভলক্যানিক ইরাপশন
কি এটা ওয়াইপ করেছিল? না, দেখেন ভলক্যানিক ইরাপশনের কারণে আগ্নেয়গিরির আপনার এই যে বিস্ফোরণের কারণে সুনামি হয়েছে, এবং এই সুনামিটা এসে পরে কি করছে, সে উপড়ে ফেলেছিল হাফ নাটমেগ গ্রোভকে। তাইলে কিসের দ্বারা হাফ গাছ উপড়ে ফেলেছিল? সুনামি। সুনামি বানান দেখেন TSUNAMI। সো আই হোপ যে আমরা এটারও অ্যান্সার পেয়ে গেছি। তাহলে এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। আমরা বললাম হাফ দি ব্যান্ডা আইল্যান্ডস নাটমেগ plantations were destroyed by a tsunami. That's it. So this is all. This is all about the explanation, huh? So listen, the explanations are extremely important here. যে আচ্ছা, কামরুল হোসেন লিখে পাঠাইছেন যে স্ক্রিন আর একটু বড় করা যায় নাকি? আচ্ছা আচ্ছা, স্ক্রিন আর একটু বড় করা যায় নাকি? হ্যাঁ, ওয়াই নট, স্ক্রিন আরও বড় করা যাবে। এখন মনে করেন আমি যদি এইভাবে করে আপনাদেরকে দেখাই এটার মধ্যে, তাহলে আপনার ফুল স্ক্রিন দেখতে পাবেন এটা। বাট আমরা যেহেতু এগুলোকে মার্ক করতেছিলাম, ওই যে আমি কিওয়ার্ডগুলো মার্ক করতেছিলাম, দ্যাটস ওয়াই আমি 3D স্টুডিও ব্যবহার করতেছিলাম। আচ্ছা ফাইন, তাহলে আমরা মোটামুটি এখানে পেয়ে গেছি। আপনারা এখানে সবাই দেখা যাচ্ছে আছেন, অনেকে না সবাই আছেন আই হোপ। থ্যাংক ইউ আইএলস বস মিস্টার জাসিম অফিসার, থ্যাংক ইউ মিস্টার হাবিব রহমান। আচ্ছা, তাহলে আপনারা আমার কাছ থেকে রিডিংয়ের হচ্ছে কেমব্রিজ 15-এর অ্যান্সার পেয়ে গেছেন। হ্যাঁ, তাইলে কেমব্রিজ 15টা অ্যান্সার করতে যে আমার বেশ মজা লেগেছিল, বিকজ অনেকটা পেছনের কেমব্রিজগুলোর মতো প্রশ্ন। আপনারা একজন জানি আমাকে বলছিলেন কিসের মতো জানি, ওই যে পেছনে আমরা আরও একটা সিনামন নামক একটা প্যাসেজ আমরা সলভ করছিলাম কেমব্রিজে, ওইটার মতো। বাট এটা আমাদেরকে অর্থ এর মাধ্যমে এবং তার ট্রিকগুলোর মাধ্যমে দেখাচ্ছিল আমাদের। হ্যাঁ, সো আপনারা আমাকে একটু বলবেন যে ওকে, সালেহ আহমেদ বলতেছেন প্লিজ স্যার কন্টিনিউ ক্লাস। I'll try to do this sort of things. আচ্ছা, এখন অনেকে হচ্ছে আপনারা আগের দিন বলছিলেন রিডিংয়ের ক্লাস আপনারা চান, এই জন্য আমি কেমব্রিজ একেবারে নতুন কেমব্রিজ 15 থেকে রিডিংয়ের ক্লাস নিয়ে আসলাম। আপনারা কিসের ক্লাস চান একটু কমেন্ট বক্সে লিখে পাঠান, যে আপনারা কিসের ক্লাস চান, রিডিংয়ের ক্লাস চান না লিসনিংয়ের ক্লাস চান না রাইটিংয়ের না স্পিকিংয়ের? What type of class you people are willing to have? Okay. রিপা আক্তার লিখে পাঠাইছেন thanks sir, welcome. হাবিব রহমান বলতেছেন Cambridge 13. Okay, রিয়া ওয়াসফি লিখছেন could you give us any PDF material? Yes, I could and I will inshallah. Okay, মোহাম্মদ মহিউদ্দিন আহমদ স্যার ডিনারের দাওয়াত রইল। হ্যাঁ, আপনারও ডিনারের দাওয়াত, আমরা শেষ করে ফেলবো। আমি বুঝতে পারছি যে সবার পেটে ক্ষুধা লাগছে। হ্যাঁ, জান্নাতুল নাইম বলতেছেন থ্যাংকস আ মিলিয়ন। থ্যাংক ইউ ভেরি মাচ। It's pleasure. I actually feel that if I can share what I have, if I can share to many people, then it's my credit. Reading and writing, please sir. Aditya Paul boltechen, Shamimia Hishan, focused writing, speaking, Jannatul Naim reading classes, Ripaktar reading and listening. I don't Mijan Rahman boltechen, I don't miss any more writing. Fine. হুমায়রা জাহান প্রীতি রাইডিং, সালেহ আহমদ রিডিং। ওকে ফাইন, সো আমি আপনাদের এখান থেকে আইডিয়াগুলো পেয়ে যাচ্ছি এখন। হ্যাঁ, জান্নাতুল নাইম এখানে আবার লিখে পাঠাইছেন, দেলওয়ার হুসাইন রাইডিং টাস্ক 2, মিশর আহমেদ বলতেছেন প্লিজ টেক অল দি ক্লাসেস লাইক রিডিং। তাহলে সব ক্লাস রিডিংয়ের মতো নিব। ওকে ফাইন, আইল ট্রাই। আচ্ছা, দ্যাট মিনস আপনাদের রিডিংটা বুঝতে মনে হয় একটু ইজিয়ার হয়েছে, ভেঙে বোঝানো হয়, তাই না? আচ্ছা, সো তনিমা খান লিখে পাঠাইছেন অল প্লিজ। ওকে ফাইন, আইল ট্রাই। দেন লিসনিং অ্যান্ড রিডিং, রাইটিং টাস্ক 2, Khalid Hassan Sharkar, I'm a student of college. I really great to you. I understand. Thank you, Mr. Khalid Hassan. Sia Marshall likhe pathaisen listening sir, reading classes, Umme Hindia.
ওকে ফাইন, আই এম গেটিং লটস অফ রেসপন্সেস। আচ্ছা, মাঝখানে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়ার দরকার যে আমাদের এই শো, যেটা সাইফোর্সের দি আইএলস শো, এটা চলে রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায়। আমাদের এটা অন টাইম চলতে থাকবে, এটা রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা চলতেই থাকবে। আমাদের হচ্ছে ওই যে আর মাঝখানে বেশ কয়েকজন হচ্ছে জানতে চাইছিলেন যে আমার ধরেন ব্যাচ ট্যাচ আসবে কিনা। ইয়েস, সামনের মঙ্গলবার থেকে হচ্ছে আমার ব্যাচ আসতেছে, সামনের মঙ্গলবারেই আমার ব্যাচের ইনোগ্রেশন হবে। সো আমি মেইনলি এখান থেকে অনেকেই হচ্ছে এই জায়গায় পাঠাইছেন এইভাবে করে যে ব্যাচের জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমি বেশি ব্যাচ নিতে পারবো না, বিকজ নিজের আলাদা কিছু কাজ নিয়ে আমি একটু বিজি, ওই কারণে হচ্ছে একটাই আমি ব্যাচ নিচ্ছি। ফাইন, তো আমি মাত্র 15 জনই নিব। আপনারা যারা হচ্ছে ইন করার তারা মঙ্গলবারের ভেতরে কাইন্ডলি ইন করে ফেলবেন। হ্যাঁ, আর এখান থেকে লিখে পাঠাইছেন দেলবার হোসেন, ভেরি এক্সেলেন্ট ক্লাস স্যার, ইউ আর গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হাবিব রহমান জুম বলতেছেন, হ্যাঁ জুম ক্লাসই, ওই যে আমার ব্যাচের ক্লাস যেটা থাকবে ওইটা শনি সোম বুধ আমাদের জুম ক্লাসই থাকবে। আর এইটা হচ্ছে এই যেটা আমি সাইফার্সের আইএলস শো নিচ্ছি, দিস ওয়ান ইজ কোয়াইট লাইক ক্লাব, এটা আইএলসের ক্লাবের মতো। সো সিলেটে ক্লাবগুলো অনেক বড় বড় হয়, ঢাকায়ও হয়, বাট সিলেটে যেহেতু আইএলসের ক্যান্ডিডেট আপনারা জানেন অনেক বেশি, সিলেটের মানুষ বেশি দেশের বাইরে যেতে চায়, সিলেটের ক্লাবগুলো বড় বড় হয়ে থাকে। ফাইন, তো এটা ক্লাবের মতো করেই আমি কন্ডাক্ট করতেছি। ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমার পক্ষ থেকেও আপনাদের ডিনারের দাওয়াত রইল, অনেকেই ডিনারের দাওয়াত দিয়ে গেছিলেন। ভালো থাকবেন সবাই, এবং নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকে রবিবার, মঙ্গলবারে আবার দেখা হবে আপনাদের সাথে রাত 9টায়। আনটিল দেন, হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ ভেরি মাচ।